সো কেউ যদি 19 এর নিচে ইনস্টল করে থাকো প্রবলেম নাই, অবশ্যই যে বলছিলাম কমিউনিটি ভার্সনটা ইনস্টল করবা। ওকে, সো ফার্স্টে আমরা যেটা করব, এটা আমার প্রজেক্টের ওপেনিং। এখানে হচ্ছে আমি যেহেতু ওপেন করছিলাম দুইটা, তাই শো করতেছে। তো আমরা এটা করব না, আমি একটা নতুন প্রজেক্ট খুলবো। সো আমি একটা ক্রিয়েট নিউ প্রজেক্ট দিলাম। ক্রিয়েট নিউ প্রজেক্ট দেওয়ার পরে দেখবা প্রথমেই আসে console.app.net, এটাই দিয়ে দিবা। এটা যদি না খুঁজে পাও তাহলে এখানে সার্চও দিতে পারো কনসোল অ্যাপ। সো কনসোল অ্যাপ দিয়ে আমি নেক্সট দিব। নেক্সট দিয়ে দিলাম হচ্ছে ল্যাব 1, তোমরা হচ্ছে A1 না, A1 দিলাম। আর এটা সেভ করব কোথায় সেটাও আমার এখানে যেটা আছে আমি ডিফল্ট দিয়ে দিলাম, তোমরা যেখানে মন চায় করতে পারো। সো ক্রিয়েট। অনেক টাইম লাগে। তোমাদের কি অবস্থা, পিসি চালাই দেখছো কেউ ভিজুয়াল স্টুডিও? আল্লাহ, নট রেসপন্ডিং কেন? এই জুম আর ভিজুয়াল স্টুডিও একসাথে চালাইলে এটা সমস্যা হয়। দেখলা চলে গেল স্ক্রিন শেয়ার। দাঁড়াও আমি আরেকবার দিচ্ছি, খুব সমস্যা। দেখা যাচ্ছে? ইয়েস ম্যাম। জি ম্যাম। তোমাদের পিসির কি অবস্থা বলো, চলতেছে? ম্যাম কোন রকমে আমি তো চলতেছে, মানে চলার মতন। হ্যাঁ, আমি তো জুমটা অ্যাকচুয়ালি অনেক কেন জানি ইয়া করে পিসি কে, বুঝতেছি না। আচ্ছা ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের প্রজেক্টটা। এই প্রজেক্টে আমাদের মেইনলি যখন আমরা একটা কনসোল অ্যাপ প্রজেক্ট ক্রিয়েট করি, কনসোল মানে কি, রান দিলে ওই যে শো করে, তাই না? ওই যে ব্ল্যাক স্ক্রিনে শো করে, যেটা তোমরা সিতে করতা না? দেখছো তো, কনসোল তো দেখছো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, ওই কনসোলটাকে সিএম ইয়া বলে, মানে এই কনসোলেরই একটা অ্যাপ বানাইছি। মানে আমরা যেইগুলো আজকে রান দিব সেগুলো আমরা রেজাল্ট কনসোলে দেখবো। অবশ্যই প্রজেক্ট ডেভেলপমেন্টে কনসোলে শো করব না, ওটা আমরা ফর্মে বা ওয়েবসাইটে শো করব। বাট যেহেতু বেসিক দেখাচ্ছি আজকে, তাই আমরা ওইটাতে যাচ্ছি না, ওগুলাও দেখানো হবে। সো এখানে প্রথমে যেটা ক্রিয়েট হয়, এই যে এরকম সলিউশন প্রজেক্ট একটা ক্রিয়েট হয়, আর একটা program.cs। আচ্ছা, এতদিন আমরা দেখে আসছি যে main.java বা main.c না, আসলে মানে মেইন একটা মেথড ইউজ হইতো, তাই না? আচ্ছা, ক্লাসের নাম যে কোনো কিছু দেওয়া যায়। সো সেই হিসাবে এখানে বেসিক্যালি ক্রিয়েট হয় হচ্ছে প্রোগ্রাম, ক্লাস প্রোগ্রাম, এবং এইটার আন্ডারে একটা মেইন মেথড ক্রিয়েট হয়। এটা হচ্ছে একটা ক্লাস, এটা হচ্ছে একটা মেইন মেথড। মেইনে যা রান দিবা, যা কল দিবা সেটা এক্সিকিউট হবে। এইটুকু তো সবাই বুঝছো, উপরে কি আছে ওইটা এখন বুঝতে হবে না। এটা হচ্ছে তোমাদের ক্লাস। জাভাতে ক্লাস পড়ছো? হ্যাঁ, সেই ক্লাস, এখানেও ক্লাস আছে। সেই ক্লাস এবং ক্লাসের ভিতরে যারা হচ্ছে সি প্লাস প্লাস করো, তারা সি প্লাস প্লাস এর সাথে আসলে বেশি মিল নাই, কিছু হালকা মিল থাকতে পারে। সি প্লাস প্লাস এ ক্লাস নিয়ে কাজ করা হয়নি ওভাবে। জাভার সাথে এটা আসলে মিল জি ম্যাম, বেশি। জাভার সাথে মিল আছে। সো ক্লাস এবং এটা ওকে ডান। এরপরে এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ইউজিং। আচ্ছা, এই ইউজিংটা হচ্ছে হেডার ফাইল। ইম্পোর্ট করতাম না জাভাতে বিভিন্ন জিনিস, মনে আছে? ইম্পোর্ট java.util.scanner অথবা java.something, java.util হ্যাঁ স্টার। হ্যাঁ স্টার, এরকম অনেক কিছু ইম্পোর্ট করতাম। বা সি তে যেমন হচ্ছে হেডার ফাইল অ্যাড করতাম, সেম এখানে হচ্ছে বিভিন্ন ধরনের হেডার ফাইল ইউজিং দিয়ে মানে লিখতে হয়। দ্যাটস ইট। এরপরে আছে নেম স্পেস। আচ্ছা, এই নেম স্পেস জিনিসটা হচ্ছে প্যাকেজ। প্যাকেজ পড়ছি না জাভাতে আমরা? সেম প্যাকেজের মতো কাজ করে, কিন্তু এইখানে ডিফারেন্সটা হচ্ছে তোমাকে আলাদা আলাদা ক্লাস এখানে মানে ফাইল হিসেবে ক্রিয়েট করতে হয় না। তুমি চাইলে এইখানে নিচে সেম আরেকটা ক্লাস বানাতে পারো। ধরো ক্লাস নিউ ক্লাস দিলাম, এই যে। এখন এই lab1.a1 এর আন্ডারে, এই প্যাকেজটার আন্ডারে আমার দুইটা ক্লাস আছে, বুঝছো? একদম প্যাকেজের মতোই কাজ করে এটা। ওকে, সো এটা ছিল একদম বেসিক। এখন আমি হচ্ছে একটা কোড এখানে হুবহু কপি করে দিব, আমার নোটপ্যাডে আছে।
সো কপি করে নিয়ে আসি আমি, ওইটা শো করতেছি না কারণ তোমরা এত কিছু দেখলে হিজিবিজি লাগবে। সো আমি যেটা করবো, আমার কাছে একটা program.cs বানানো আছে, সো আমি ওই program.cs টা জাস্ট কপি করে নিয়ে আসবো। lab1 নাম দিলেই পারতাম, তাহলে এত কষ্ট করতে হতো না। আচ্ছা, সো আমি এখানে পেস্ট করে দিলাম। এই যে দেখো আজকে এখানে যা যা আছে এগুলা সবগুলো আমরা কল করে করে দেখাবো। তো প্রথমেই আছে হচ্ছে প্রিন্ট নামের একটা ক্লাস। আচ্ছা, এটা দেখাই, এটা কি? আচ্ছা, কিছু হেডার ফাইল আছে, ওগুলাকেও কপি করতে হবে, সো আমি নিয়ে আসি। এটা তোমরা দেখবা, তোমরা যদি একটু ওপেন করে দেখতে চাও, দেখবা program.cs নামের একটা ফাইল আছে, একটু নামায় দেখলে, সাথে সাথে দেখলে তোমাদের জন্য ভালো হয়। আর যদি করো তাহলে তো আরো ভালো, তাহলে পরেও করতে পারো। তো এটার নাম মোস্ট প্রবাবলি lab1 দেওয়া, আমি lab1_1 দিছি। এনিওয়ে, ব্যাপার না। সো প্রথম লাইনটা দেখো কি লেখা, var print ইকুয়াল টু নিউ প্রিন্ট, এভাবে দেওয়া না? আমি যদি জাভার সিনট্যাক্সটা মনে করার চেষ্টা করি, আমরা কি লিখতাম যে কোনো ক্লাস বানাইলে? প্রিন্ট, ধরো একটা ভ্যারিয়েবল, ধরো অবজেক্ট ইকুয়াল টু নিউ প্রিন্ট, এভাবে লিখতাম না? লিখতাম? কেউ একজন বলো, জি লিখতাম ম্যাম, জি কিনা? ম্যাম, হ্যাঁ, একটা জি। ক্লাস বানাইতাম, ক্লাসটা এইভাবে লিখতাম। সো এইটুকু লেখা আর var দিয়ে এটা লেখা সেম। ধরো প্রিন্ট, এখানে ছোট হাতের নাম দিলাম প্রিন্ট, এই জিনিসটা এবং এই জিনিসটা সেম কাজ করে, তবে এখন আমরা var ইউজ করতেছি। তুমি চাইলে প্রিন্টও ইউজ করতে পারো, এটা এক্সিকিউট হওয়ার কথা, কিন্তু var এর কাজটা কি? সি শার্পে এটা হচ্ছে একটা সুবিধা, var দিয়ে তুমি কোনো ডাটা টাইপ দেওয়া লাগে না। তুমি যদি var লেখো, সে অটোমেটিক একটা ধরে নেয়, সে হচ্ছে যখন নিউ দিয়ে কিছু লেখা হয় বা মানে অ্যাসাইনমেন্টের পরে যে ক্লাস বা ডাটা টাইপটা থাকে, সে অটোমেটিক এই ভ্যারিয়েবলটাকে সেটাতে কনভার্ট করে নেয়। মানে var দিলে তোমার ডাটা টাইপ লেখার দরকার হয় না। তুমি ধরো রান টাইমে তোমার ডাটা টাইপটা ডিটারমাইন করতে চাচ্ছ, সেই ক্ষেত্রে var দিলে তোমার আর আগে থেকে জানার দরকারই হইতেছে না যে ডাটা টাইপটা কি। বুঝতে পারতেছো? জি ম্যাম। মানে হচ্ছে আমি যদি লিখি, আমি কিন্তু var a ইকুয়াল টু 5, এটা লিখলে কি হবে? এই এটাকে অটোমেটিক সে বুঝে নিবে যে অটোমেটিক, হ্যাঁ ইন্টিজার, এক্স্যাক্টলি, অটোমেটিক সেটাকে ইন্টিজার বুঝে নিবে। আমি যদি লিখতাম 5.5, অটোমেটিক বুঝে নিত এটা একটা ফ্লোট বা ডাবল। বা যদি একটা স্ট্রিং দেই, স্ট্রিংও সে মোট কথা হচ্ছে তুমি যে কোনো ডাটা টাইপ কে সে বুঝে নেয় যে সে কি টাইপ। এই যে ABCD, সি এরর দিচ্ছে না। আচ্ছা, এখানে এরর দিচ্ছে কেন সেটাও আমি বলতেছি। প্রিন্ট এররটার ক্লাস কারণ নাই হচ্ছে, হ্যাঁ অলরেডি। এক্স্যাক্টলি, এই তো সি তোমরা অলরেডি পারো সবকিছু। এখানে আমাদের কাছে ক্লাসটা নাই, সো আমাদেরকে ক্লাসটা বানাইতে হবে। ক্লাসটা বানাইতে হলে এই যে এইখানে ক্লিক করতে হবে, রাইট ক্লিক, lab1.a, আরেকবার দেখাই, সরি ভুলটা ওপেন হয়ে গেল। আচ্ছা, রাইট ক্লিক দিয়ে অ্যাডে গিয়ে নিউ আইটেম। আশা করি সবাই ধরতে পারছো কি করছি। এইখানে আমরা দিব ক্লাস। ক্লাসটা সিলেক্ট করে এখানে দিতে হবে হচ্ছে প্রিন্ট, যেহেতু আমাদের ক্লাসের নাম প্রিন্ট। একদম সিম্পল, একদম জাভার মতো। আই নো জাভা অনেকে হয়তো ভুলে গেছো, সেই কবে 1-2 তে 2-1 এ পড়ছো, তো এই জন্য আমি আরেকটু ভালো করে বলার চেষ্টা করতেছি। এই যে আমাদের এটা ক্রিয়েট হয়ে গেছে, ঠিক না? জি ম্যাম। এইবার দেখি এরর দিচ্ছে নাকি। দেখছো এই লাইনের এররটা চলে গেছে। আর ফাংশনের কালারটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, ফাংশনটা কেন চেঞ্জ হয়েছে বলো তো? মানে ওইটার ডেফিনেশনটা নাই। হ্যাঁ, ফাংশনটা আমরা ক্রিয়েটই করি নাই, দেখো প্রিন্টের ভিতরে ফাংশনটা নাই, এই কারণে আমাদের ফাংশনটা কল হচ্ছে না। এই যে print.doPrint, এটা কি করে? এই ক্লাসের এই মেথডটাকে কল করে। মেথড বা ফাংশন যেটাই হোক না কেন, একই জিনিস আর কি। সো আমরা প্রিন্ট ক্লাসে যাই, প্রিন্ট ক্লাসে এখন হচ্ছে আমি আমার কোডটা তাহলে কপি করি। প্রিন্ট ক্লাসে তো বুঝাই যাচ্ছে প্রিন্ট লেখা, তার মানে আমরা জাস্ট প্রিন্ট করব। সো আমি প্রিন্টের ওগুলা কপি করে নেই, তোমরাও চাইলে আমার সাথে কপি করে নিতে পারো। ও সরি, ভুল কপি করছি, পুরাটা করতে হইতো নাকি? হ্যাঁ, ও না, মেথড কপি করছিলাম। ওকে ওকে ডান, ডু প্রিন্ট। দেখো আমার এরর চলে গেছে। ওকে,
এইটুকু সবাই ক্লিয়ার যে আমি মেথড ক্রিয়েট করছি আর এটা কল হবে এখান থেকে। প্রিন্টের ভিতর কি হচ্ছে আমি বলতেছি, ক্লিয়ার তো সবাই না? পারবা না? সোজা। আচ্ছা, এখন আমরা যেটা করব, আমি কয়েকটা হেডার ফাইল আছে, এগুলাকে একটু কপি করে নেই। হেডার ফাইলগুলো এখানে দরকার হয় অনেক সময়। সো হেডার গুলো আসলে আমি এক্সপ্লেন করতেছি না, কারণ এগুলা কি, এগুলা হচ্ছে জাস্ট তোমার লাগে এগুলা কল করার জন্য, তাই ইউজ হয়। আচ্ছা, সো ফার্স্টে কি আছে, স্ট্রিং বানাইছি। এইখানে স্ট্রিং ছোট হাতের লিখতে হয়, জাভাতে আবার বড় হাতের ছিল, সো ওইভাবে লিখতেছি না। সো স্ট্রিং ডিপার্টমেন্ট, এবং এখানে লিখতেছি আমি কি, একটা জাস্ট অ্যাসাইন করছি সিএসসি। আচ্ছা, এখন এইখানে যেটা করতে হয়, system.out.println লেখা লাগে না, অথবা printf ও হয় না, এখানে লিখতে হয় console.writeLine। এটা হচ্ছে প্রিন্ট করার ফাংশন, এভাবে লিখতে হয়। লিখার পর আমি দিলাম, মনে আছে জাভাতে আমরা এভাবে কল করতাম যে স্ট্রিং কনক্যাট করতাম আর কি, হ্যালো প্লাস এটা, এই সিনট্যাক্সটা তো সবাই চিনোই, আশা করি এটা চিনো, এটাতে না চিনার তেমন কিছু নাই। এই ভিতরের টুকু আগের মতোই, বাইরে জাস্ট তোমার নতুন সিনট্যাক্স শিখতে হচ্ছে, সেটা হচ্ছে control.writeLine, জাস্ট নরমাল প্রিন্ট স্টেটমেন্ট। এখন এটা কল দিলে আমার প্রিন্ট হবে। সো আমি যদি নিচের টুকুকে ইয়া করে দেই, কমেন্ট আউট করে দেই, আল্লাহ জানে এটা দিয়ে হয় কিনা, হ্যাঁ হয়। আচ্ছা, করলাম কমেন্ট আউট, এবং এইখানে যেটা করতে হয়, আচ্ছা আমি একটু রান করি, তোমরা আসলে খুব ফাস্ট হবে দেখে হয়তো বুঝতে পারবা না, সো আমি এটা রান দেই। রান দিলে এখনো আসে নাই, আই হোপ স্ক্রিন শেয়ারটা চলে যাবে না। এই যে দেখো নিচে একটা এরকম হচ্ছে না, তার মানে রান হচ্ছে। বিল সাকসেসফুল, আমার No কার্সারও issues ঘুরতেছে, found. হ্যাঁ আসছে, হ্যাঁ এখনো রেজাল্ট আসে না, একটু স্লো রান হইতেছে আমার। আচ্ছা, আসছে, এসে সে কি করলো, এই যে আমাকে রেজাল্ট দেখাইতেছে। আচ্ছা, এখন আমি যদি যে কোনো কি প্রেস করি তাহলে আমার এটা চলে যাবে, কিন্তু কনসোলটা আমি কাটি নাই, এরকম হওয়ার কথা ছিল না। আচ্ছা, যেটা দেখাইতে চাইছিলাম সেটা হচ্ছে console.readline লিখতে হয়। আমি যখন নরমালি রান করছিলাম তখন তো এরর দিছিল, এরর না মানে এটা হয় কি, ধরো তুমি যদি console.readline-টা না লিখো, সে করে কি, তোমার ব্ল্যাক স্ক্রিনটা এসে সাথে সাথে চলে যায়। এটা এখন কেন হইলো না, এটা আমি আসলে কোথাও কিছু মিস করছি হয়তো কমেন্ট আউট করতে, বাট এটা না লিখলে কনসোলটা চলে যাবে। সো আমরা চাই না যে এটা চলে যাক, আমরা এটাকে রাখতে চাই, যে দেখতে চাই যে কি হচ্ছে, সেই কারণে আমাকে এটা লিখতে হয় console.readline। সে তাহলে কি করে, সে একটা লাইন রিড হওয়ার জন্য ওয়েট করে, যে যতক্ষণ তুমি এটা এন্টার না দিবা কনসোলটা বন্ধ হবে না। সো আমি আরেকবার রান দেই, যদিও রানটা তোমরা দেখছোই, এত টাইম লাগে রান হতে, মনে হয় ফার্স্ট টাইম দেখে। এই যে দেখছো হ্যালো সিএসসি, এখন কিন্তু ওই যে নিচের লেখাগুলোও আসতেছে না, একটু আগে লেখা আসতেছিল অনেক, ওটা তো পড়লাম নাকি। সো এই যে হ্যালো সিএসসি নরমাল প্রিন্ট, এই যে এন্টার দিলাম, এখন আমার এটা এন্টার দেওয়ার পর, ডাবল এন্টার দেওয়ার পর বন্ধ হয়ে গেল। এইটুকু ক্লিয়ার সবাই যে console.readline কেন দিব? আমার এখন আমি কেন জানি শো করতে পারলাম না, এটা আমি পারবো, জেনেরিক ক্লাসটাতে করছিলাম, সো এটাতে ট্রাই করে দেখবো, ঠিক আছে। আপাতত কথা হচ্ছে তোমার প্রিন্ট করতে হলে এটা লিখতে হবে এবং console.readline লিখতে হবে। ওকে, ক্লিয়ার সবাই? একটু ফাস্ট যাই আমরা, প্রিন্ট স্টেটমেন্টে অনেক টাইম চলে গেল। সো আমি একটু কমেন্ট আউট করে সবগুলাই দেখাই। এই বুঝতেছো তো না নাকি? জি ম্যাম। ওকে, Yes, ma'am. আচ্ছা এখন একটা সেকেন্ড প্রিন্ট ফরম্যাট দেখি, সেটা হচ্ছে হ্যালো, হ্যালো দিয়ে আমরা ব্র্যাকেটে একটা জিরো লিখছি, এবং এখন আর আমি প্লাস দেই নাই, কমা দিয়ে দিছি। আচ্ছা, কমা দিয়ে ডিপার্টমেন্ট লিখলাম, এটা কেন? ওই যে মনে আছে আমরা সি তে লিখতাম %f, ধর একটা স্ট্রিং লিখে %f দিয়ে আবার একটা স্ট্রিং লিখতাম, করতাম না? Yes, ma'am. Format হ্যাঁ specifier. এক্স্যাক্টলি, ফরম্যাট স্পেসিফায়ার। এইখানে এই জিরোটা সেম কাজ করতেছে, তুমি এখানে যা দিবা সে এই ভ্যারিয়েবল থেকে সেম জিনিস পাঠাবে। এখন যদি তুমি আরেকটা লিখতা, ধরো হ্যালো, তাহলে এখন তোমাকে 1 লিখতে হইতো, ঠিক আছে, 1ই মেবি লিখতে হয় যতদূর, ভুল না বললে আর কি এটাই। তবে তোমরা একটু চেক করে নিও যে আমি ঠিক বলছি কিনা। সো ওইভাবে অবশ্যই কি করতে হবে, এখানে আরেকটা ভ্যারিয়েবল দিতে হবে কমা দিয়ে।
ক্লিয়ার? এটা একদম সেম ফরম্যাট স্পেসিফায়ারের মতোই কাজ করতেছে। সো ফরম্যাট স্পেসিফায়ার আমাদের হয়ে গেল এভাবে, হ্যালো দিছি ডিপার্টমেন্ট, সেম জিনিস প্রিন্ট করবে। তো রান দিলে প্রথম দুইটা লাইন দেখবা, পরের গুলা কমেন্ট আউট করি নাই, তো পরের গুলাও দেখাবে। কি বিল্ড এরর? হায় হায়, ও এটা কাটি নাই। আচ্ছা F5 দিয়েও কিন্তু রান দেওয়া যায়, তোমরা চাইলে F5 ক্লিক করতে পারো। এই যে প্রথম দুইটা লাইন কিন্তু সেম, দেখছো? এই দুইটা দেখবা, পরের গুলা পরে দেখাচ্ছি। আচ্ছা এরপরে যেটা আছে সেটা হচ্ছে স্ট্রিং ইন্টারপোলেশন। এখানে আমি একটা লিংক দিয়ে দিছি, এটাতে আরো ডিটেইল ডেসক্রিপশন আছে জিনিসটার ব্যাপারে, আমি জাস্ট শর্টকাটে বলে দিয়ে যাচ্ছি। সেটা হচ্ছে একটা ডলার সাইন ইউজ করি আমরা সামনে, হ্যাঁ? এই যে তুমি যদি এভাবে জিরো দিয়ে না লিখতে চাও, অনেক সময় এভাবে লিখতে ইচ্ছা করতেছে না, তুমি কি করতে পারো, ডিরেক্ট হ্যালো দিয়ে ব্র্যাকেটে জাস্ট প্যারামিটারটা পাস দিয়ে দিলা, ওই যে ফাংশনের মতো, ফাংশন যেমনি কল করি না ভ্যারিয়েবল পাস করে, একদম সেম ওয়েতে। কিন্তু এইভাবে লিখতে হইলে তোমাকে স্ট্রিংটার সামনে একটা ডলার সাইন দিতে হবে। এটা এভাবেই সিস্টেম করছে ওরা, তো তোমাকে এভাবেই করতে হবে। বুঝছো কি বলছি? হ্যালো ডিপার্টমেন্ট, আমি যদি আরেকবার লিখি এন্ড মাই, আবার দেই ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট, তাহলে কি হবে? হ্যালো সিএসসি এন্ড মাই সিএসসি, এভাবে আসবে না? এভাবে তো আসা উচিত, দেখি আসে নাকি। রান দিছি। এই যে দেখছো, হ্যালো সিএসসি মাই সিএসসি। সো তুমি এইভাবে করতে পারো, এটা আমার কাছে ইজি মনে হইতেছে এটার চেয়ে। এখানে 0 দাও একবার, 1 দাও একবার, ঝামেলা। সো এইভাবে করতে পারো, অথবা সবচেয়ে ইজি হচ্ছে এটা, যেটা তোমরা আজীবন করে আসছো। সো যেটা মন চায় করবা, কোনো সমস্যা নাই, একটা স্পেস দিয়ে দিলে ভালো হইতো। সো এই 3 ভাবে করতে পারো, আরো কিছু ওয়ে থাকতে পারে, থাকলে তোমরা যখন লাগবে দেখে নিবা। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ভার্বেটিম আইডেন্টিফায়ার। আচ্ছা তোমরা কি কখনো লেটেক পড়ছো? ও লেটেক তো পড়ো নাই, আমি একটা না পড়ছো, 1 এ পড়ছো না? ম্যাম 1 2 তে, হ্যাঁ জি ম্যাম 1 মনে। আচ্ছা ভুলে গেছো হয়তো। তো লেটেকে একটা কনসেপ্ট আছে ভার্বেটিম। এই ভার্বেটিম যেটা করে, তুমি ভার্বেটিম কমান্ডের আন্ডারে যা লিখবা সে আর ওই কমান্ড হিসেবে এক্সিকিউট হবে না, সে একটা স্ট্রিং হিসেবে এক্সিকিউট হবে। মানে ধরো তুমি লিখলা হচ্ছে /n, /n মানে কি নিউ লাইন না? যে কোনো ল্যাঙ্গুয়েজে /n মানে হচ্ছে নিউ লাইন, কিন্তু তুমি চাইতেছো প্রিন্ট করতে যে না /nটাই প্রিন্ট হবে, তাহলে তুমি কি করতে পারো, তুমি ভার্বেটিম কমান্ডের আন্ডারে জিনিসটা লিখলে সে /nই প্রিন্ট করবে, সে আর নিউ লাইন দিবে না। ধরতে পারছো কি বলছি? জি ম্যাম। ওকে, তাহলে এখন দেখি কিভাবে এই কাজটা করে। এইখানে C# সেম কাজটা করা যায়। সেম কাজটা করার জন্য তোমাকে ফার্স্টে স্ট্রিং এর সামনে একটা দিতে হয়। দিলে সে বুঝবে যে একটা কমান্ডকে তুমি কমান্ড হিসেবে না ধরে একটা ক্যারেক্টার হিসেবে প্রিন্ট করে দিবা সিম্পলি। আচ্ছা এখানের এক্সাম্পলটা যদি খেয়াল করো, আমি কি একটু বড় করব? ঠিক আছে, দেখো এই কমান্ডটা যদি আমরা একটু দেখি, এটা নিচে দিয়ে দেই। ওকে, এই কমান্ডে কি আছে দেখো, একটা পাথ আছে না? আচ্ছা নরমালি আমরা যখন পাথ দেই, এই এসকেপ ক্যারেক্টারটাকে নিতে পারে না সিঙ্গেল ভাবে, আমাকে কি দিতে হয়, ডাবল স্ল্যাশ দিতে হয়, তাই না? পাথ ইউজ করছো তো অনেকেই, ইয়াতে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে করছো না, ফাইলের জন্য বা ধরো ডাটাবেজের পাথ ডাবল স্ল্যাশ দিতে হয় সব সময়। সো সিঙ্গেল স্ল্যাশ দিলে অনেক সময় কাজ করে না। আচ্ছা এখন কাজ করে না কেন? কারণ সেটাকে একটা কমান্ড হিসেবে ধরে নেয়, সে ভাবে যে এটা একটা কমান্ড। ওই যে বললাম /n, এটা একটা কমান্ড। তো স্ল্যাশ মানেই তারা ধরে নেয় যে কিছু একটা কমান্ড দেওয়া হচ্ছে এসকেপ ক্যারেক্টারকে। তো এখন আমি চাইতেছি এই পাথটা নরমালি প্রিন্ট করতে, আমি চাই না এটাকে হচ্ছে কমান্ড ধরুক বা কিছু ধরুক। তো আমি কি করলাম, আমি এখানে একটা দিয়ে দিলাম। দেওয়ার ফলে সে নরমালি আমাকে এটা একটা স্ট্রিং আকারে শো করবে। বুঝছো কি বলছি? দেওয়ার ফলে সেটাকে আর রান করার চেষ্টা করবে না, সেটাকে একটা স্ট্রিং হিসেবে শো করবে, জাস্ট দ্যাট। ঠিক আছে, আচ্ছা পরের গুলো দেখে আমি একটা আরো ভালো ভালো এক্সাম্পল দেখানোর চেষ্টা করব। এই যে আবার কিন্তু আমি যদি C// দিতাম তাহলে সে নরমালি প্রিন্ট করতো না। আচ্ছা আমি একটু রান করি, এই দুইটাকেই রান করা হয়েছে, সো রান করলে তোমরা বুঝতে পারবা।
এই যে দেখো এইটা ম্যাম কোনো কনসোল শো করতেছে না। কনসোল শো করতেছে না, এই এতক্ষণ পর না বললাম। ম্যাম, মেবি আমি যে শুধুমাত্র এতবার এই একটা উইন্ডো শেয়ার। হ্যাঁ একটা উইন্ডো শেয়ার করছি, আমাকে একটু আগে বলতাম, এতক্ষণ ধরে আমি কনসোল শেয়ার করতেছিলাম। আচ্ছা পুরাটা দিছি, এবার আসতেছে। জি ম্যাম। আচ্ছা আমি রান করছি, রান করার পর আমার আসছে দেখো এই যে দুইটা একই জিনিস প্রিন্ট করছে না। আচ্ছা দুইটা একই জিনিস কেন প্রিন্ট করলো আরেকবার দেখাই। নরমালি তোমাকে যখন স্ট্রিং প্রিন্ট করতে হয় স্ল্যাশ দিয়ে, তখন এরকম ডাবল স্ল্যাশ দিতে হয়, হ্যাঁ, না হলে সে প্রিন্ট করতে পারে না। কিন্তু আমরা ডাবল স্ল্যাশ না দিয়ে আমরা সিঙ্গেল স্ল্যাশ দিয়ে কিভাবে প্রিন্ট করতে পারি, এই ভার্বেটিম ইউজ করে প্রিন্ট করতে পারি। আরেকটা ভালো এক্সাম্পল দেখাই, সেটা হচ্ছে ওই যে নিউ লাইনেরটা বলছি, নিউ লাইনেরটা আমরা ট্রাই করে দেখি। এইভাবে না দিয়ে একবার কনসোলেই করি না, কনসোল ডট রাইট লাইন। এখানে আমি দিব হচ্ছে ধরো this is /n। সেভ করলাম। এই যে দেখছো /n আসছে, এবার বুঝছো কি কি বলছি। জি ম্যাম। এইটাই হয়, যে কোনো কমান্ডকে তুমি স্ট্রিং আকারে প্রিন্ট করতে চাইলে সে এভাবে প্রিন্ট করবে। ওকে, সো আশা করি এটা বুঝতে পারছো। প্রিন্টে আমরা অনেক টাইম দিয়ে ফেলছি, এত টাইম আসলে প্রিন্টে দেওয়ার কিছু নাই, তোমরা তো প্রিন্ট করতে পারোই বা শিখে যাবা না পারলেও। সো আরেকটা আছে এখানে ডাবল ক্যারেক্টার দেওয়া আছে, যাতে হচ্ছে তুমি এটা প্রিন্ট করে হচ্ছে একটা কোটেশনের ভিতর দেখাইতে পারো। ও রান দিয়ে দিলাম। সো এটা তোমরা রান করে দেখলেই সবাই বুঝতে পারবা, এটাতে আমি আর তাহলে টাইম দিলাম না বেশি। সো বুঝছো তো সবাই না? ওকে, সো আমি হচ্ছে আগায় যাই। এরপরে আমরা দেখি হচ্ছে নাম্বারস। এখন আমরা নাম্বারস ক্লাসটা বানাবো, তো কি করব, আবার সেম এখানে হচ্ছে অ্যাড দিলাম। আমি বানায় বানায় দেখাইতেছি, তুমি চাইলে ডিরেক্ট অ্যাড করে দিতে পারো, আমি দেখাবো না, নিজেরা একটু চেষ্টা করবা। নাম্বারস। আচ্ছা আজকে যা দেখাইতেছি এইসবের উপর কিন্তু নেক্সট উইকে একটা অনলাইন হবে। নেক্সট উইক মানে তোমাদের নেক্সট ল্যাবে আর কি। সো সবাই কিন্তু মানে এমন না যে আজকে দেখে গিয়ে ভুলে যাব, পড়ে আসবা। নাম্বারস বানাইছি, সো নাম্বারটা আমি এই যে এখান ওকে থেকে ম্যাম। কপি করে নেই, কই আমার নাম্বারস, এই যে পাবলিক ক্লাস নাম্বারস কপি করে নিলাম। ওকে, নাম্বারসে কি আছে একটু দেখি আমরা। আচ্ছা নাম্বারসে ইন্টিজার হচ্ছে 32 বিট আকারে কাজ করে, 32 বিট সাইন্ড ইন্টিজার, যেটার রেঞ্জ হচ্ছে এরকম, এই রেঞ্জে তোমরা লিখতে পারো। সো এখানে যেটা আমরা করতে পারি, নরমালি ইন্ট একটা ডিক্লেয়ার করছি। এখন তুমি যদি বিল্ট ইন ভ্যালুগুলো ইউজ করতে চাও, তাহলে বিল্ট ইন ইন্টিজার ক্লাসটার নাম হচ্ছে int32। দেখা যাচ্ছে কি, একটু জুম ইন করে দেখাই, কালারটা অনেক হালকা। int32, হ্যাঁ, নরমালি আমরা এতদিন ইউজ করে আসছি ইন্টিজার বা ইন্ট, যে জাভাতে যেটা করতাম, কিন্তু এখন আমাদের জাভা সি শার্পের ক্লাসটা হচ্ছে int32 ক্লাস। সো int32 ক্লাসের বিল্ট ইন কোনো ভ্যালু বা মেথড ইউজ করতে হলে এটা ডিরেক্টলি কল করতে হয়, এবং এটা ডিরেক্টলি কল করা যাচ্ছে কেন, কারণ এটা হচ্ছে একটা ফাইনাল ভ্যালু। ফাইনাল কি, যেটা কখনো চেঞ্জ হয় না, সব ওপের কনসেপ্ট। আচ্ছা, সো আমি নিলাম ম্যাক্স ভ্যালু, নিলাম মিনিমাম ভ্যালু নিলাম। সো মেবি ম্যাক্স ভ্যালু এটা আর মিনিমাম ভ্যালু এটা, অনেক বড় ভ্যালু। এখন আমরা কি করছি, জাস্ট প্রিন্ট করব। কেমনে প্রিন্ট করছি, ওই যে আগের ডলার দিয়ে সিস্টেমটা প্রিন্ট করছি। সো মিনিমাম ভ্যালু হচ্ছে ব্র্যাকেটে দিলাম এম মিনি, আর ম্যাক্স দিলাম এত। আবার সেকেন্ড লাইনে কি করছি, মাইনাস করছি। বুঝছো তো না? না বুঝার মতো কিছু নাই এখানে, বুঝতে পারতেছো কি? এই বলো যে Yes, হ্যাঁ ma'am. ম্যাম বুঝছি। জি ম্যাম, বোঝা যাচ্ছে। এগুলা কোড তোমাদেরকে দিয়ে দিলে তোমরা নিজেরাই চালায় দেখতে পারো, তোমাদের অ্যাসাইনমেন্ট দিতে হইতো, নিজে পড়াবা, সবাই একটা করে ক্লাস বুঝাবা, তাহলে ভালো হইতো। নেক্সট সেমিস্টারে করতে হবে, তোমরা বেঁচে গেলা। এই যে দেখছো, ভ্যালু প্রিন্ট করছে, ভ্যালু প্রিন্ট করছে, দ্যাটস ইট। ওকে, এরপরে আছে টাইপ কাস্টিং। টাইপ কাস্টিং মানে হচ্ছে ওই যে কনভার্সন আর কি, ইন্টিজারে ডাবল, ডাবল কে ইন্টিজার। সো কিভাবে করে, কনভার্ট একটা ক্লাস আছে,
সেই ক্লাসের একটা টু ডাবল নামের মেথড আছে, সেই মেথডে আমি জাস্ট ভ্যালু পাঠাই দিব। টু ডাবল করা মানে হচ্ছে ডাবলে কনভার্সন, আর যদি ইন্টিজার করতে চাই তাহলে 2 int 32। ক্লিয়ার? আচ্ছা আমি একটু ফাস্ট পড়াই তাহলে, কেউ কিছু না বুঝলে আমাকে একটু থামায় বলবা যে ম্যাম এই জিনিসটা আরেকবার একটু বলেন, নাহলে আমি যেহেতু বুঝতেছি না, সামনাসামনি হলে বোঝা যেত। সো আমি পড়াইতে থাকি। আচ্ছা এরপরে নিচে হচ্ছে নরমাল সার্কেল এরিয়া। সার্কেল তো আমরা জানি যে কিভাবে বের করে, পাই আর স্কোয়ার। সো এখানে কি আছে, ম্যাথ ক্লাস আছে, ম্যাথ ক্লাসের পাই নিলাম, পাই একটা ভ্যারিয়েবল আছে বিল্ট ইন, আর ম্যাথ ডট পাওয়ার কি পাওয়ার মেথড একটা, এরপর জাস্ট ফর্মুলা কল দিয়ে প্রিন্ট করে ফেলছি। একদম সিম্পল, খুবই সোজা জিনিস। এই যে কনভার্সন করছে, 10-এ কনভার্ট হয়েছে, ইন্টিজারে কনভার্ট করছে, আর এই যে এরিয়া অফ সার্কেল। ওকে ডান, বুঝছো সবাই? তাহলে আমরা পরের ক্লাসটায় চলে যাই। পরের ক্লাসটা হচ্ছে ইফ এলস। ইফ এলস আবার বুঝা লাগে, লুপটা বেশি সোজা। ইফ এর একটু টার্নারি অপারেশন দেখাবো। টার্নারি অপারেশন পারো? টার্নারি না টার্সিয়ারি কি বলে দেখতে হবে। ওকে সো আমি এখানে বানাই, কই আমার অ্যাড, এই যে নিউ আইটেম, ইফ বানান আবার ভুল না করলেই হয়, এখান থেকে কপি করে নিই। ইফ কই, এই যে ইফ এলস দিলাম, অ্যাড দিলাম, ইফ এলস ক্লাসটা কপি করে নিয়ে আসি। এই কতটুকু ব্র্যাকেট নিব, পুরাটা নিতে হবে না, হারায় যাই। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা হচ্ছে সবচেয়ে সোজা কাজ, বাকি কাজগুলো বেশি কঠিন, আগে বুঝতাম না। ওকে সো ইফ এলস এ আসি আমরা, আবার সেম আগের মতো স্ট্রিং নিছে একটা, ইফ এর ভিতর আমরা ইকুয়াল ইকুয়াল দিয়ে চেক করছি, তারপরে প্রিন্ট করছি। নরমাল ইফ এলস, বুঝছোই তো, একদম নরমাল ইফ এলস। এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে টার্নারি অপারেশন। আচ্ছা টার্নারি অপারেশন কি কখনো দেখছো তোমরা অন্য ল্যাঙ্গুয়েজে? দেখার কথা। জি জি ম্যাম। ম্যাম, এটা হচ্ছে দেখছোই তো। প্রথমটা ট্রু হলে প্রথমটা এক্সিকিউট হবে, না হলে পরেরটা এক্সিকিউট হবে। এক্স্যাক্টলি ঠিক বলছো একদম। প্রথমটা হচ্ছে কন্ডিশন, এই কন্ডিশনটা যদি ট্রু হয়, যে সরি এইটুকু হচ্ছে কন্ডিশন, একটা বুলিয়ান অপারেশন করতে হয়, এই পার্টটুকু যদি ট্রু হয় তাহলে হ্যালো সিএসি প্রিন্ট হবে, আর এটা যদি ফলস হয় তাহলে আদার ডিপার্টমেন্ট প্রিন্ট হবে। একদম সিম্পল। এইখানে তুমি স্ট্রিং, আমরা স্ট্রিং এ কেন রাখতেছি, কারণ আমার কই গেল, এই যে কারণ আমার এই যে এলস গুলা হচ্ছে স্ট্রিং, তাই না? সো বেস্ট প্র্যাকটিস হচ্ছে var ইউজ করা। তুমি চাইলে ইন্টিজার রিটার্ন করতে পারো, ক্লাস রিটার্ন করতে, ক্লাস তো না অবজেক্ট রিটার্ন করতে পারো, যে কোনো কিছু রিটার্ন করা যায়, যাই রিটার্ন করো সে ওটাতে কনভার্সন করে নিবে। তো এখন থেকে সব জায়গায় var ইউজ করবা, তোমার লাইফ সিম্পল হয়ে যাবে var ইউজ করলে। var ইউজ করলে কোনো কিছু নিয়ে চিন্তাই করা লাগে না। সো এই যে var ইউজ করছে, সেম কমান্ড var ইউজ করে আমরা প্রিন্ট করতেছি। এরপরে এটা জাস্ট প্রিন্ট হইছে নরমাল জিনিসপাতি। আচ্ছা এইটুকু আমরা আগে একটু এক্সিকিউট করে দেখাই, যেহেতু অনেক জিনিস আমি তোমাদেরকে একটু একটু করে এক্সিকিউট করে দেখাই। পুরো একদম জাভার মতোই, খালি একটু ল্যাঙ্গুয়েজের ইয়াগুলা ডিফারেন্ট, সিনট্যাক্স হালকা একটু ডিফারেন্ট। এই যে দেখছো, ফ্রম টার্নারি অপারেশন হ্যালো সিএসি, কই কই বেশি ইয়া করে ফেলছি। আচ্ছা এখন দেখো, আমরা শুধু মেসেজটা প্রিন্ট করছি তাই মেসেজ আসছে। আমি যদি টার্নারিটাও মেসেজ টুটাও প্রিন্ট করি, আমি প্রিন্ট করতে ভুলে গেছি মেসেজ টু, আরেকবার রান দেই। এই যে প্রথমে হ্যালো সিএসি ইফ এলস থেকে আসছে, টার্নারি অপারেশন নরমালটায়ও এটা আসছে, আবার যেখানে আমি var ইউজ করছি সেখানেও এটা আসছে। সো ক্লিয়ার সবাই? var Yes, যদি ma'am. ক্লিয়ার থাকো তাহলে হচ্ছে আমরা পরে যাই, আগায় যাই। আজকে এইসবই পড়াবো, আর কিছু নাই, বোরিং একটু লাগতে পারে। সো আচ্ছা এখন আমরা দেখবো নাল ক্যারেক্টার থাকলে কিছু স্পেশাল কাজ করা যায়।
সেটা হচ্ছে স্ট্রিং যে একটা ক্লাস থাকে, সেই স্ট্রিং ক্লাসের বিল্ট ইন অনেক অনেক মেথড আছে, জাভাতে হয়তো পড়ছো, সেরকম এখানে সি শার্পেও স্ট্রিং ক্লাসের অনেক মেথড আছে। তার মধ্যে একটা আছে ইজ নাল অর হোয়াইট স্পেস। তুমি যদি নাল বা হোয়াইট স্পেস থাকে তোমার ইয়াতে, মানে স্ট্রিং এ, তাহলে সে কি করবে, এটা ট্রু রিটার্ন করবে এবং এটা প্রিন্ট হবে। আর যদি নাল স্পেস না থাকে, ধরো এবিসিডি দিলাম, তাহলে সে এলসটা প্রিন্ট করবে। ওকে, একদম সিম্পল। আচ্ছা, এখন দেখি টার্নারি অপারেশনে এই কাজটা কিভাবে করে। টার্নারি অপারেশনেও সেম, এই যে প্রথম পার্টটা হচ্ছে আমাদের কন্ডিশন, এই যে ইফ এর ভিতর যেটা লিখছিলাম সেটাই আমরা টার্নারি অপারেশনে প্রথমে বসাই দিছি। এটা যদি ট্রু হয় তাহলে আমরা একটা স্ট্রিং প্রিন্ট করব যেটার নাম হচ্ছে এমটি অর নাল, আর যদি ফলস হয় তাহলে প্রিন্ট করব নেম। একদম সিম্পল। এখানে হচ্ছে, আচ্ছা এইটুকু আগে দেখে নাও, এইটুকু তো সবাই বুঝছো না টার্নারি অপারেশনে কি কি হচ্ছে। জাস্ট মেথড ইউজ করছি, সিম্পল। এরকম মানে আমি একটা মেথড দিয়ে দেখাইছি, তোমরা চাইলে যে কোনো মেথড যেটা হচ্ছে ট্রু ফলস রিটার্ন করে বা একটা কন্ডিশনাল স্টেটমেন্ট, এগুলো এখানে হচ্ছে তোমরা বসাই দিতে পারো। নরমাল ইফেলস, এই যারা ইফেলস এখনো পারো না তারা প্লিজ শিখে ফেলো। আর কবে শিখবা, 3-2 তে উঠে গেছো। আচ্ছা, এখন আমরা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে নাল কোয়ালেসিং অপারেটর। একটু কঠিন বানান। এখানে একটা গিগস ফর গিগস এর আমি লিংকও দিয়ে দিছি, চাইলে ওখানে গিয়েও দেখতে পারো। এইটা যেটা করে, আমার স্ট্রিংটা যদি নাল হয় তাহলে সে সিম্পলি একটা স্ট্রিং এর মধ্যে বা একটা ভ্যারিয়েবলের মধ্যে এটাকে পাস করে দেয়। তুমি যদি ডাবল কোয়েশ্চেন মার্ক দাও, তার মানে এটা হচ্ছে নালকেই তুমি শুধু চেক করতেছো। স্ট্রিং কোয়ালেসিং অপারেটর, এই অপারেটরটা হচ্ছে শুধু স্ট্রিং কে চেক করে। স্ট্রিং কে চেক করে মানে আগে আমরা কি টার্নারিতে দুইটা কোয়েশ্চেন মার্ক দিলে দুইটা কন্ডিশন দিতে হইতো, কিন্তু আমরা এখন চেক করব যে আমার কোন স্ট্রিংটা নাল কিনা। ধরো ডাটাবেস তো ইনক্লুড করবা সবাই, হ্যাঁ। এখন তোমার ডাটাবেস থেকে কখনো নাল আসতেছে, ধরো নাল ভ্যালু আসছে, নাল ভ্যালু হয়ে এক্সেপশন হয়ে গেল, তাহলে প্রোগ্রাম স্টাক হয়ে যাবে না? তখন তোমরা এটা ইউজ করতে পারো যে নাল কোয়ালেসিং এর কনসেপ্টটা ইউজ করে তোমরা ধরো এমন করে দিলা যে যদি নাল আসে তাহলে আমি কিছু একটা দিয়ে রিপ্লেস করে প্রোগ্রামটাকে এক্সেপশন থেকে বের করে দিতে চাই। বুঝতে পারছো কি বলতে চাইছি আমি? কিভাবে রিয়েল লাইফে প্রজেক্ট করার সময় এগুলো ইউজ করতে পারো সেটা একটা আইডিয়া দিতেছি আমি। করতেই হবে এমন কোনো কথা নেই, নরমাল ইফেলস দিয়েও করা যায়। সো তারপরে জাস্ট প্রিন্ট করে দিলাম। ওকে, আমি ফাইনালি একটা রান দিই, তাহলে এই কোডটাও বোঝা হয়ে যাবে। সো হ্যালো সিএসসি সব প্রিন্ট করলো। এই যে নাল ইজ নেম ইজ এমটি, টার্নারি অপারেশন নেম ইজ এমটি, এবং নাল কোয়ালেসিং এও এমটি। ওকে ওকে, ঠিক আছে। সো এটা তোমাদেরকে কোড দেওয়াই আছে, তোমরা নিজেরা দেখে নিতে পারো। নেক্সট আমাদের আছে হচ্ছে, নেক্সট কি আছে, লুপ আছে। লুপটা তো দেখানোর কিছু নাই, লুপটা মানে খুবই সোজা। লুপটা তো আমি বানাইতেও চাই না, না বানাই লুপটা। লুপে কিছুই নাই, ইফ এলস, না সরি ইফ এলস না, ফর লুপ, হোয়াইল লুপ, আর ওই যে ফর ইচ লুপ, শেষ। লুপ পারো তো নাকি? ইয়েস ম্যাম। হ্যাঁ ম্যাম, এটা দেখানো লাগবে না। দেখাই ফেলছি অলরেডি, এই যে কিছু নাই লুপে, এই যে দেখাবো না, এই যে জাস্ট একটা অ্যারে নিছি, এই যে অ্যারেও ডিক্লেয়ার করা যায় ইয়া দিয়ে, ভার দিয়ে। অ্যারে নিছি, লুপ চালাইছি, আবার হচ্ছে ওয়াইল লুপ, এই যে, আর লাস্টে ফর ইচ লুপ। ফর ইচ লুপটা যদি না পেরে থাকো তাহলে কিছুই না, সে কি করে জাস্ট ভ্যারিয়েবলটাকে অটোমেটিক, সে হচ্ছে মানে এখন আর আই ইউজ করা লাগে না, সে যখন ফর ইচটা এক্সিকিউট হয় তখন সে অটোমেটিক ভ্যালুটা নিয়ে নেয়, ভ্যালুটা নিয়ে এখানে বসায় দেয়, দ্যাটস ইট। সো লুপ আর দেখাইলাম না ভালো করে, লুপ দেখানোর কিছু নাই। আচ্ছা, আমরা যেটা দেখবো সেটা হচ্ছে লিস্টটা দেখাই। অনেক ডাটা স্ট্রাকচার আছে, তার মধ্যে লিস্ট একটা খুব ইম্পর্টেন্ট ডাটা স্ট্রাকচার। এটা তোমরা কেউ কি পাইথন ইউজ করো বা হয়তো ফিউচারে করবা? পাইথনে আমি একটু একটু শিখেছিলাম। হ্যাঁ, পাইথনে দেখবা লিস্ট অনেক ইউজ হয়, এবং যখন তোমরা হচ্ছে মেশিন লার্নিং কোড চালাবা তখন দেখবা লিস্টের খুব ইমপ্লিমেন্টেশন। সো মজা পাবা সবাই। লিস্টটা কপি করে নিয়ে আসি, লিস্ট কই?
ওকে, লিস্ট কপি করলাম। ওকে, এখন লিস্টে যেটা হয় সেটা দেখি একটু। প্রথমে আমরা একটা লিস্ট ডিক্লেয়ার করলাম, অবশ্যই var দিয়ে করছি, var দিয়েই করবা, varই সবচেয়ে সোজা। এখন লিস্ট কি, জাভাতে যদি লিস্ট পড়ে থাকো তাহলে দেখবা লিস্ট হচ্ছে একটা ক্লাস, বিল্ট ইন একটা ক্লাস। সো অবশ্যই নিউ দিয়ে তোমাকে এটা ডিক্লেয়ার করতে হবে। নিউ দিয়ে ডিক্লেয়ার করলে সে কি মেমোরি অ্যালোকেট করে। আচ্ছা, এখন আমি লিস্টটা কি টাইপের লিস্ট নিব সেটা দিলাম স্ট্রিং, আমি একটা স্ট্রিং টাইপের লিস্ট নিব। তখন লিস্টে কোনো কিছু নিলে কিভাবে এন্ট্রি হয়, তুমি প্রথমে যেটা লিখবা ওইটা প্রথমে থাকবে, তারপরে হচ্ছে ট্রিপল ই, তারপরে হচ্ছে এমই। আচ্ছা, আমরা প্রিন্ট করে দেখবো একটু, তাইলে আমরা বুঝতে পারবো। এরপরে হচ্ছে ফর ইচ লুপ দিয়ে আমি কি করছি, জাস্ট হচ্ছে পাস করে দিছি নরমাল প্রিন্ট। এইটুকু আগে আমরা করে দেখি লিস্টে, তারপরে বাকিটা যাব। লিস্টটা অবশ্যই পড়বা, লিস্ট থেকে অনলাইনে কোয়েশ্চেন আসবে, সবই আসবে, লিস্টটা স্পেশালি আসবেই। সো রান দেই। আচ্ছা, আমি একটু দেখি তো তোমরা আসো নাকি সবাই। বাহ, 15 জনই আসো, আমি বাদে 14 জন। আচ্ছা, কি প্রিন্ট হলো দেখো, কি বলছি, লিস্টটা প্রথমে যেটা রাখছো সেটাই প্রথমে প্রিন্ট হয়েছে, তারপরে হচ্ছে ট্রিপল ই, তারপরে হচ্ছে এমই, একদম নর্মাল লিস্টের কনসেপ্ট। ঠিক আছে। আচ্ছা, এখন ডিপিটি না, ডিপার্টমেন্ট নেম ডট টু লোয়ার। টু লোয়ার কেন লিখলাম, স্ট্রিংটাকে আমি কনভার্ট করে নিছি লোয়ার কেসে। তুমি যদি শুধু এটা লিখতা তাহলে কি প্রিন্ট হইতো, যা আছে তাই প্রিন্ট হইতো নাকি অন্য কিছু হইতো। ঘুমাই গেছো মনে হচ্ছে তোমরা, হুম, দুপুরবেলা ক্লাস করতে গিয়ে যে ঘুমায় যাচ্ছ। খাওয়া দাওয়া না করছো ম্যাম, সবাই? আছি আমি জি ম্যাম। এই হইলো না কেন, কি করছি আমি, আরেকবার সেভ করে রান দেই। না হইলে আমাকে বলবা কেন হচ্ছে না, তোমরা তো আমার চেয়ে ভালো পারো। এই যে দেখছো, যা ছিল তাই প্রিন্ট হয়েছে। এটাকে আমি জাস্ট আগের বার কি করছিলাম, লোয়ার কেসে করছিলাম, এই যে লোয়ার, শেষ। ঠিক আছে, একদম সিম্পল। ওকে, এখন আমরা দেখি লিস্টের আর কিছু ফিচার্স। সেইটা হচ্ছে ওকে, লিস্টে কি করা যায়, লিস্টে আইটেম অ্যাড করা যায় অবভিয়াসলি। সো একবার লিস্ট ডিক্লেয়ার করে ফেলার পরে লিস্টে আইটেম অ্যাড করতে চাইলে কি করতে হবে, তুমি হচ্ছে আচ্ছা ওইটা পরে বলি। ফার্স্টে হচ্ছে আমি আরেকটা লিস্ট ডিক্লেয়ার করছি, খালি লিস্ট। হ্যাঁ, ডিক্লারেশন করার পরে আমি কি করতেছি, অ্যাড করছি, লেট ভ্যারিয়েবল ডট অ্যাড, এটা একটা মেথড, এটা দিয়ে হচ্ছে তুমি লিস্টে ভ্যালু অ্যাড করতে পারো। করলাম, খুব ভালো। এই কাজটা এবং এই কাজটা সেম, এটা জাস্ট তুমি ডিরেক্ট ডিক্লেয়ার করতেছো, আর ওইটা কি রান টাইমে অ্যাড হচ্ছে, তাই না। এটা হচ্ছে রান টাইমে অ্যাড হচ্ছে, তুমি এক্সিকিউট করার পরে লিস্টে অ্যাড হবে। সো অ্যাড হইলো, অ্যাড হওয়ার পর তারপরে আবার সিম্পলি প্রিন্ট করলাম। তো এখান থেকে একটু দেখি এবার কি অবস্থা, নিচে এটা ডিলিটই করতে হইতো না। হুম, এই যে দেখছো এবিসিডি অ্যাড হয়ে গেছে, বুঝছো না। করে দেখবা, করলে আরো ভালো বুঝবা। আমার এরকম বসে বসে দেখার চেয়ে করে করে দেখলে বেশি ভালো হয়। আচ্ছা, এখন আমি চাইতেছি কিছু আইটেম রিমুভ করতে। তো রিমুভ করার জন্য আমি কি করতে পারি, অবশ্যই রিমুভ মেথড ইউজ করছে। রিমুভ, ভিতরে লিখে দিলাম সি, আমি সি আর ই রিমুভ করতে চাই, সো এই দুইটা লিখছি, এই দুইটা রিমুভ হয়ে যাবে। আচ্ছা, এখন একটা কথা বলো, ই কি আছে আমাদের, ই তো নাই নাকি, আমি কি অন্যটা বলতেছি, ই নাই, তাহলে ই কি রিমুভ হবে, ই রিমুভ হওয়ার কিছু নাই। দেখি রান করে, এই যে দেখছো বিল্ড এরর দিতেছে, না বিল্ড এরর তো অন্য কারণে দিচ্ছে, সরি আমার একটু ভুল হয়ে যাচ্ছে, খেয়াল থাকে না এত কিছু। রান দেই। আচ্ছা, সো আফটার রিমুভিং লেটার্স প্রিন্ট করি নাই, ও মানে প্রিন্ট করি নাই দেখে শো করে নাই। সো মেইন ঘটনা হচ্ছে এইটাই, যে আমি হুম, এবার ঠিক আছে।
এই যে আচ্ছা, যদিও আমার এখানে ই নাই, বাট সে কি করতেছে, সে ইতে আর এরর দিচ্ছে না, কারণ এটা কি রান টাইমে চেকিংটা হয়, এটা কিন্তু কম্পাইল টাইমে চেকিং হয় না। কম্পাইল টাইম এরর আর রান টাইম এরর আশা করি তোমরা বুঝো। কম্পাইল টাইম হচ্ছে যেটা তোমাকে আইডিই এরর দেখাবে, যেটা কম্পাইলেশনের সময় এরর দিবে, আর রান টাইম হচ্ছে রান করার সময় সে দেখে যে কোনো এরর হচ্ছে কিনা, লাইক কোনো এক্সেপশন হচ্ছে কিনা। সো এইখানে যেটা হচ্ছে, রান টাইমে সে দেখতেছে যে আচ্ছা ই তো নাই, সো রিমুভ করার কিছু নাই, কোনো প্রবলেম নাই, আমার যেটা আছে আমি সেটা রিমুভ করে দেই, এই কারণে তোমার এটা এরর দিচ্ছে না। ঠিক আছে, অ্যাটলিস্ট আমার তাই মনে হয়। তো আমরা একটু আগায় যাই, আগায় গেলে আরো বুঝবো। অ্যাপেন্ড আইটেমস এট দ্য বিগিনিং অফ দ্য লিস্ট। আমরা একটা লিস্ট বানাইছি যেটার আমরা শুরুতে অ্যাপেন্ড করব, প্রথম দিক থেকে অ্যাপেন্ড করব, লাস্টের দিক থেকে না। এতক্ষণ কিন্তু কি অ্যাড দিলে কোথা থেকে অ্যাপেন্ড হয়, এটা দিছো প্রথমে আসছে, অ্যাড দিছো পরে আসছে। নরমালি অ্যাড দিলে কিন্তু লাস্টের দিক থেকে অ্যাপেন্ড হয়, আর এখন আমরা চাচ্ছি ফার্স্টের দিকে, মানে পি এর সামনে অ্যাপেন্ড হবে এই জায়গা থেকে, হ্যাঁ পি এর আগে শো করবে। তো এটা করার সিস্টেম হচ্ছে এমন, লেটার্স ডট ইনসার্ট, এবং প্রথমে তোমাকে দিতে হবে একটা ইন্ডেক্স, তুমি যেই পজিশনে ইনসার্ট করতে চাচ্ছ সেই ইন্ডেক্সটা দিবা। আমি যদি এখানে 2 দিতাম, সে 2 নাম্বার পজিশন থেকে করতো, মানে হচ্ছে 0 1 2, সো আলটিমেটলি আর এর পরেই করতো। আমি যদি 1 দিতাম, তাহলে হচ্ছে কি কিউ এর পরে পরে বা আগে, সরি কিউ এর আগে ইনসার্ট করতো। ঠিক আছে, সো আমরা হচ্ছে একটু করে দেখি, ফার্স্টে 0টাই করে দেখি কি হয়। আমার যে বিল্ড এরর যাইতেছে না, এটা আমি কেটেই দেই এই একটার জন্য। এই যে দেখো অ্যাপেন্ডিং কিভাবে অ্যাপেন্ড করছে, পি কিউ আর এবিসিডি, উল্টা দিকে অ্যাপেন্ড হয়ে গেছে। দাঁড়াও, শুরুতে অ্যাপেন্ড হওয়ার কথা ছিল, কি ভুল করছি আমি। ইনসার্ট 0, না ঠিক আছে, তো সেভ করি নাই মনে হয় নাকি, আরেকবার রান দিই, দাঁড়াও। পি কিউ আর জেড এবিসিডি এমন কেন হলো, কোথায় ইনসার্ট করতেছি, আচ্ছা ভুল কোথায় করছি দেখো, লিখছি তো লেটার্স, লেটার্স কোনটা, এবিসিডি না, এই বুঝতেছো, হ্যালো হ্যালো, ইয়েস ম্যাম। হ্যাঁ আচ্ছা এটাকে আমি একটু লেস কমপ্লিকেটেড করি, নিউজ লেটার, এবার রান দেই। রান দেই, এই যে দেখছো জেডটা কোথায় অ্যাপেন্ড হয়েছে, এবার দেখা জি ম্যাম, যাচ্ছে। ফার্স্টে, জি ম্যাম। হ্যাঁ ফার্স্টে হয়, যে ইন্ডেক্স দিবা সেই ইন্ডেক্সে হবে। সো আমি যদি এখানে দিতাম হচ্ছে 1, তাহলে কোথায় অ্যাপেন্ড হইতো, কিউ এর আগে, ম্যাম, বুঝছোই তো। ইয়েস ম্যাম। সো এরকম অনেক কিছুই করা যায়, আমি তোমাদেরকে খুব বেসিক গুলা দেখাচ্ছি। এই যে দেখছো পি এর পর কিন্তু কিউ এর আগে, যে ইন্ডেক্সে অ্যাপেন্ড করবা সেই ইন্ডেক্সে অ্যাপেন্ড হবে। সো অনেক সময় বলতে পারি যে মিডল থেকে করো, ভাগ করো, এই করো সেই করো, তো যেটাই করি না কেন তোমরা এটা অ্যাপেন্ড করে দিবা। আবার ওই যে মনে আছে ইয়াটা কেন হয়েছিল, লেটার্সটা, সরি এখানে লেটার্স লিখছিলাম কারণ আমি কি করতেছিলাম, এবিসিডির পরে হচ্ছে অ্যাপেন্ড করতেছিলাম, তারপরে হচ্ছে নিউজ লেটারটাকে আবার হচ্ছে লেটারের সাথে যোগ করতেছিলাম, মানে দুইটা লিস্ট অ্যাড করছি। এই যে এবিসিডির লিস্টটা এবং পিকিউআর এর লিস্টটাকে আমরা একসাথে করছিলাম। সো আমি একটু যদি পুরান কোডটায় ফেরত যাই, এই যে আমার পুরান কোড, এখানে যেটা হচ্ছিল সেটা হচ্ছে এবিসিডির শুরুতে অ্যাড হওয়ার কথা ছিল, বাট এখানে মনে হয় কিছু একটা ভুল করছি, আমি খেয়াল করতেছি না। দেখি তো, এই কোডটা কি তোমরা বুঝতেছো, আমি কেন বুঝতে পারতেছি না।
না দেখি দাও, PQR তারপরে জেড। আচ্ছা বুঝছি, আমি তো অ্যাপেন্ড করতেছি ABCD এর উপর, সো জেডটা এখানে অ্যাপেন্ড হয়েছে, এরপরে তোমার নিউজ লেটারের সাথে এই পুরা লিস্টটা যোগ হয়ে গেছে। ঠিক আছে, ওকে। এরপরে আছে হচ্ছে আমাদের সর্টিং। সর্টিং করা সোজাই, জাস্ট কি ডট সর্ট লিখে দিবা। এখন যদি বলি উল্টাভাবে সর্ট করো, তো উল্টাভাবে সর্ট করার অনেক ওয়ে আছে, কিন্তু এই সর্টের এই সর্ট ফাংশনটা নাই। এইটা তোমার অ্যাসেন্ডিং অর্ডারেই সর্ট করে। সো এটা করার জন্য তোমরা এই যে ডিফারেন্ট ওয়েজ টু সর্ট এই লিংকে যাইতে পারো, অথবা ইজিয়েস্ট হচ্ছে সর্ট করে রিভার্স করে দিবা, সবচেয়ে সোজা। লেটার্স ডট সর্ট, লেটার্স ডট রিভার্স, শেষ, সর্ট হয়ে যাবে। আবার মানে উল্টাভাবে প্রিন্ট করবা না, প্রিন্ট করা কিন্তু সর্টিং না। প্রিন্ট করা মানে তুমি জাস্ট উল্টাভাবে প্রিন্ট করতেছো। সর্ট অ্যাজ ডিসেন্ডিং অর্ডারে সর্ট মানে অবশ্যই উল্টাভাবেই সর্ট করতে হবে। এই যে ZRQPDBA উল্টা সর্ট। ওকে, সো এটাতে অনেক টাইম দিয়ে দিছি, কারণ এটাতে হচ্ছে এটা একটু ইম্পর্টেন্ট ছিল, এটা তোমাদের লাগবে এবং আমি অনলাইনেও দিব। ওকে, সো এরপর কি আছে দেখি। এরপরে হচ্ছে জাস্ট ওপির কিছু কনসেপ্ট আছে, এরপরে গুলা একটু কঠিন লাগতে পারে, তো দেখি কি আছে। যদি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বেশি মনে না থাকে তাহলে কঠিন লাগবে। সো আমাদের যেটা করব, আমরা এখন একটা ক্লাস বানাবো এবং সেই ক্লাসে আরেকটা ক্লাসকে অ্যাসাইন করব। আচ্ছা, তো আমার দুইটা ক্লাস লাগবে, ক্লাস না ইন্টারফেস সেটা দেখাচ্ছি। সো ফার্স্ট এই দুটো বানাই নেই, নিউ আইটেম। আমার আর বানাইতে ইচ্ছা করতেছে না, অ্যাড করে দেই, অনেক বানাইছি। ক্লাস না, এটা তো একই জিনিস করলো। আমিও অনেকদিন ভিজুয়াল স্টুডিও ইউজ করি না। এক্সিস্টিং আইটেম, এক্সিস্টিং আইটেম কোথায় পাবো? এইভাবেও করতে পারো কিন্তু তোমরা, ডেস্কটপ 3200 ল্যাব 1, এই যে পাইছি। সো আইওপি আর না, এটা না, ওপি, এই সবগুলো আমি এখনই অ্যাড করে নেই, বারবার অ্যাড করতে টায়ার্ড লাগতেছে। এই যে কিভাবে অ্যাড করতেছি বুঝতেছো? এটা কন্ট্রোল ধরে থেকে কিন্তু অ্যাড হয়। যারা কম্পিউটারে এখনো বেশি না দক্ষ না, তারা কিন্তু মানে একটু ভালো করে দেখো, সবাই ভালো হবে এমন কোনো কথা নাই। জি ম্যাম, বুঝতে পারছি। ওকে, অ্যাড করে দিছি, কিন্তু একটা প্রবলেম সৃষ্টি হবে এখানে, সেটা হচ্ছে আমার নেম স্পেস তো হচ্ছে ল্যাব 1 A1, এগুলো একটু চেঞ্জ করা লাগবে সব জায়গায় গিয়ে গিয়ে। আচ্ছা, আইওপি তে গেলাম, ওপি তে গেলাম, এই যে এগুলা কিন্তু অনেকেই অনেক সময় ভুল করো। হ্যাঁ, সো এটা অবশ্যই যেটা তোমার ইয়ার সলিউশনের নাম, প্রজেক্টের নাম ওইভাবে চেঞ্জ করে নিবা। এজন্যই আমি তোমাদেরকে সব মানে বেসিক যা দেখানো যায় সবই দেখাই দিতেছি। আর কিছু বাকি আছে? জেনেরিকটা বাকি আছে, জেনেরিকটা না দরকার নাই। ওকে, ঠিক আছে, সো আমরা দেখাই ওপি আর আইওপি কি। আচ্ছা, আইওপি হচ্ছে আমাদের একটা ইন্টারফেস। ইন্টারফেস কি? ইন্টারফেস হচ্ছে এমন একটা ক্লাস যেখানে তুমি আনইমপ্লিমেন্টেড মেথড লিখতে পারো। আনইমপ্লিমেন্টেড মানে কি? বডি ছাড়া মেথড, যেখানে তুমি জাস্ট বডিটা ডিক্লেয়ার করবা। আচ্ছা, করলাম। তো অবভিয়াসলি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেহেতু সি শার্প, এখানেও ইন্টারফেস করা যায়। সো আমরা একটা আনইমপ্লিমেন্টেড মেথড লিখছি। আনইমপ্লিমেন্টেড মানে অ্যাবস্ট্রাক্ট মেথড কিন্তু। আচ্ছা, এরপরে এখানে আমি একটা ক্লাস বানাইছি, ক্লাসের ভিতরে দেখো আমি গেটার সেটার বানাইছি। আচ্ছা, অবশ্যই যেহেতু অবজেক্ট ওরিয়েন্টেড, প্রাইভেট ভ্যারিয়েবল হইলে সেটাকে গেটার সেটার দিয়ে ইনিশিয়ালাইজ করা লাগে। সো এটা এখানে তোমার অনেকগুলা সিস্টেম আছে, নরমালি গেটার সেটার ইউজ করতে পারো, ওগুলা আমি দেখাচ্ছি না কারণ ওগুলা তোমরা অলরেডি পারো। আমি তোমাদেরকে ডিফারেন্টটা দেখাই, সেটা হচ্ছে তুমি চাইলে এই যে স্ট্রিং নেম, এটা হচ্ছে আমাদের ভ্যারিয়েবল, এবং এইটাকে আমি ব্র্যাকেটের ভিতরে গেট সেমিকলন সেট সেমিকলন দিয়ে দিলে
এবং এটার সামনে পাবলিক লিখলে এই পুরাটাই আমার যেটা করবে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করবে, ভ্যারিয়েবলটার গেটার সেটারও বানাই দিবে। মানে ওই যে আমাকে অনেকগুলা লাইন লিখতে হইতো যে ভ্যারিয়েবল ডিক্লারেশন, এরপরে গেটারের মেথড, সেটারের মেথড লিখতামও না, ধরো জেনারেটই করো, তাও তো তোমার কোডটা কত বড় হয়ে যাইতেছে না। কোড বড় হওয়া কিন্তু খুব মানে বিষয় না, যে তোমার খুব মানে বড় বিষয় না। কোড যত তুমি এফিশিয়েন্টলি লিখবা, ক্লিন ওয়েতে লিখবা, ওইটা হচ্ছে তোমার একটা ক্রেডিট। বড় কোড লেখা কোনো ক্রেডিট না। সো এই যে শর্ট ফর্ম গুলা কেন আবিষ্কার হয়েছে, এই কারণেই আবিষ্কার হয়েছে যে আননেসেসারি যেটা শর্টে লেখা যায় সেটা আমি কেন বড় করে লিখবো, আমি শর্ট গুলা ইউজ করবো যাতে আমার কোডে ইম্পর্টেন্ট জিনিসগুলা খুঁজে পাইতে সুবিধা হয়। সো এটা কি করে, ভ্যারিয়েবল গেটার সেটার, ভ্যারিয়েবল গেটার সেটার। সো ভ্যারিয়েবল ডিক্লারেশন এভাবে করতে হয়, ঠিক আছে, ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে গেটার সেটার। সো এই গেটার সেটার আর ভ্যারিয়েবল কিন্তু তোমাদের লাগবে যখন প্রজেক্ট বানাবা, কারণ ওখানে হচ্ছে অবজেক্ট নিয়ে এসে তোমার হচ্ছে ডাটাবেস থেকে রিড করে পাস করতে হয়, গেটার সেটার লাগে, বুঝোই তো। সো হয়ে গেছে। আচ্ছা, এখন এইটুকু হচ্ছে আমাদের এই নেম স্পেসটার কাজ। আচ্ছা, এখন আমরা দেখব হচ্ছে এটা কোনটা, আইওপি। সো ওপি তে যাই। ওপি টাতে যেটা হচ্ছে সেটা হচ্ছে পাবলিক ক্লাস ওপি। আগে আমরা কি করতাম, ইমপ্লিমেন্টস একটা কিওয়ার্ড লিখতাম না, মনে আছে কারো? ইন্টারফেস ইউজ করলে ইমপ্লিমেন্টস দিতাম, এভাবে লিখতাম ইমপ্লিমেন্টস, এই কিওয়ার্ডটা লিখে দিতে হইতো। আচ্ছা, এইখানকার কনভেনশন হচ্ছে সি শার্পের তোমার ডট দিতে হয়। এই যে যত শর্টকাটে করা যায় সব এখানে ইউজ হয়ে গেছে। সো তো এক মিনিট একটু দাঁড়াও। ওকে, আচ্ছা, সো এটা হচ্ছে পাবলিক ক্লাস ওপি আইওপি, এটা হচ্ছে জাস্ট ইমপ্লিমেন্টস করছে। সো ইমপ্লিমেন্ট করলে কি করতে হয়, অবশ্যই যেই মেথডটা আনইমপ্লিমেন্টেড ছিল মানে অ্যাবস্ট্রাক্ট মেথডটা, সেটার বডি সহ লিখতে হয়, হয় কি না? এই যে বডি সহ লিখছি, ভিতরে কি আছে ওটা পরে দেখবো, পরেও দেখার কিছু নেই, তোমরা পারবা, অনেক কিছু আছে এগুলো লিখবো না। এই যে ইমপ্লিমেন্ট করছি জাস্ট, ঠিক আছে। আচ্ছা, ইমপ্লিমেন্ট করার পরে এখন আমরা যেটা দেখবো, এখানে কি করছি, একটা হচ্ছে অবজেক্ট ডিক্লেয়ার করছি স্টুডেন্টের, একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি অ্যাকচুয়ালি var, এইটাকে আমরা হচ্ছে একটা অবজেক্ট বানাই দেব, একটা হচ্ছে অ্যারে লিস্ট হিসেবে কাজ করবে, এবং এই অ্যারে লিস্টের ডাটা টাইপটা হবে কি, স্টুডেন্ট ক্লাস। অবজেক্টের অ্যারে লিস্ট একটু ডিফিকাল্ট হয়ে যাইতেছে, যারা হচ্ছে জাভার কনসেপ্ট ভালো মতো পারো না তাদের কাছে একটু কমপ্লিকেটেড লাগতে পারে এই জিনিসটা। কি করছি আমরা, প্রতিটা ক্লাস, মনে রাখবা আজকে আমি বলতেছি, প্রতিটা ক্লাস যখন তুমি ডিক্লেয়ার করো সে একটা কি হয়ে যায়, ডাটা টাইপ হয়ে যায়। সো যে কোনো জায়গায় তুমি সেই ডাটা টাইপটাকে ইউজ করতে পারো অ্যাজ আ ভ্যারিয়েবলের ডাটা টাইপ। সো এইখানে আমরা কি করছি, লিস্টের ডাটা টাইপ ইন্টিজার ডাবল স্ট্রিং না দিয়ে আমি স্টুডেন্ট দিছি। সো স্টুডেন্ট যেহেতু একটা ক্লাস, এটাকে ইনিশিয়ালাইজ করার ওয়ে হচ্ছে নিউ দিতে হবে। যে কোনো অবজেক্ট ডিক্লারেশন কিভাবে করে, আমি যদি একদম জাভার কনসেপ্টে দেখাই, স্টুডেন্ট এসটি ইকুয়াল টু নিউ স্টুডেন্ট, এভাবে করে না, এবং কি দিতে হয়, ভিতরে ভ্যালু দিতে হয়, তাই না? সো এইভাবে আর যদি এমটি কনস্ট্রাক্টর হয় তাহলে দিতে হয় না, আর যদি প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর হয় তাহলে ভ্যালু দিতে হয়। সো এইখানে আমরা যেটা করতেছি সেম এই ওয়েতেই করব, কিন্তু আমরা ডিরেক্ট অ্যারে লিস্টে ঢুকাই দিছি। যেহেতু এখন বড় ক্লাসে উঠে গেছো, শর্ট ফর্ম বাদ দিয়ে আমরা এখন একটু এভাবে মানে লং ফর্ম বাদ দিয়ে আমরা একটু এভাবে করব। এই যে অ্যারে লিস্টে ব্র্যাকেট দিছি, ব্র্যাকেট দিয়ে ডাটা রাখতেছি, ডাটার ভিতরে কি আছে, প্রথম অপশন হচ্ছে নিউ স্টুডেন্ট, একটা অবজেক্ট, এই নিউ স্টুডেন্টের ভিতরে আমি এই যে ভ্যালু অ্যাসাইন করছি, ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট, কমা দিয়ে সেকেন্ড স্টুডেন্ট, থার্ড স্টুডেন্ট। এইসব জায়গায় তোমরা কি করবা, ওই যে ডাটাবেস থেকে ডাটা রিড করবা, ডাটা রিড করে এখানে ভ্যালুগুলা বসাই দিবা, যে নেম ইকুয়াল টু ওইটা, আইডি ইকুয়াল টু ওইটা, এগুলো হচ্ছে তোমাদের কাজে আসবে ওই ক্ষেত্রে। ওকে, করলাম, করার পরে এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে কি, অ্যাড করা। সো স্টুডেন্ট লিস্ট ডট অ্যাড,
এখানেও সেম ওয়েতে অ্যাড করতে হবে, মানে মোট কথা ভিতরের জিনিসটা সেম থাকবে। এই যে এই পার্টটুকু ডিরেক্ট অ্যাসাইন করো আর অ্যাড দিয়ে করো, সেম থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে অবজেক্ট ডিক্লারেশন এবং অবজেক্টে ভ্যালু বসানো। আশা করি এটা বুঝতে পারতেছো। একটু কমপ্লিকেটেড লাগতে পারে তোমাদের, যেহেতু প্রথমবার মানে অনেকদিন পর তোমরা অবজেক্ট ওরিয়েন্টেড এভাবে শিখতেছো। সো একটু বাসায় সবাই প্র্যাকটিস করবা, কনফিউশন হলে আমাকে বলতে পারো, নেক্সট দিনও হেল্প করব আমি, অবশ্যই আমি করব এবং তোমাদের নতুন যে আসবে উনিও থাকবে হয়তো। সো এই তো। সো এখন আর কিছু না, এখন জাস্ট আমি কাউন্টার বানাইছি, কাউন্টার বানাই প্রিন্ট করছি, দ্যাটস ইট। নরমাল প্রিন্ট, দুইটা কাউন্টার আছে। এখানে কি চেক করতেছে যে সেকশন এ এর কে আর সেকশন বি এর কে ইফ এলস দিয়ে, এই যে সেকশন আছে না, এই সেকশন, যে সেকশন এ তে কয়জন, সেকশন বি তে কয়জন, তারপরে প্রিন্ট, শেষ। এই নিচের এটা এখনই লাগবে না, এটা আমরা যখন ডাটাবেস করব তখন করব, এটা বাদ দিয়ে দিতে হইতো। সো এটা রান দেই। এই যে টোটাল স্টুডেন্টস ইন এ হচ্ছে 3 জন আর বি তে হচ্ছে 2 জন, বুঝা গেছে? সো আমরা একটা কি বানাইছি, ইন্টারফেস বানাইছি, আইওপি। ইন্টারফেসে একটা মেথড আছে, সেইখানে আবার একটা ক্লাসও আছে, এবং সেইটাকে আমরা ইমপ্লিমেন্ট করছি কোথায়, আরেকটা ক্লাসে এসে। সেম ক্লাসেও করতে পারতা, বাট আমরা আরেকটা ক্লাসে করে দেখাইলাম আর কি, ক্লাস ফাইল। সো এটা ডান। আমরা এখন আমাদের নেক্সট পর্যায়ে চলে যাই, একদম লাস্টের দিকেই আসি। আমি একটু স্লো পড়াচ্ছি দেখে অনেক টাইম লাগতেছে। এরপরে আছে ভ্যালু রেফারেন্স এবং মানে ভ্যালু ভার্সেস রেফারেন্স। সো এই কনসেপ্ট তোমরা ছোটবেলা থেকেই শুনতেছো 1-2 থেকে, যে ভ্যালু সেন্ড করা আর রেফারেন্স সেন্ড করা কি জিনিস, পয়েন্টারের আমল থেকে, তাই জি না? ম্যাম। তো এটাই জাস্ট একটু হালকা দেখাবো, এটা তোমরা পারা উচিত, না পারলে সমস্যা নাই। সরি, আমি একটু পানি খেয়ে নেই। আচ্ছা, ওকে। সো আমরা এখন একটা ভ্যালু সেন্ড করব এবং একটা রেফারেন্স সেন্ড করব, সেন্ড করে দেখব কি কাজটা হচ্ছে আসলে। একটু ভালো করে শুনো। প্রথম একটা ইন্টিজার আছে, একটা নরমাল ইন্টিজার মানে একটা ভ্যালু। যখন আমরা একটা ইন্টিজারকে কোনো ফাংশনে পাঠাই, এই যে ধরো আমরা ইন্টিজারটাকে একটা ফাংশনে পাঠাইছি, এই ফাংশনটাতে ইন্টিজার নাম, এখানে কি আসে বলতো, ভ্যালুটা আসে না 100। এখন এই 100 কে যদি আমি ম্যাম। প্লাস প্লাস করি কি হবে, 101 হবে। আমি কিন্তু 100 কে অ্যাসাইন করি নাই কোথাও, যেহেতু এটা একটা প্যারামিটার, এটা কি একটা লোকাল ভ্যারিয়েবল। এই লোকাল ভ্যারিয়েবলটার স্কোপ কতটুকু, এই ফাংশনটার ভিতরে, এটার বাইরে কিন্তু এটার কোনো স্কোপ নাই, এটা কিন্তু নাই, ইনভিজিবল, এটা শুধুমাত্র এইটার ভিতরে। তো যখন আমি নামকে ভ্যালুটাকে প্লাস প্লাস করব, 101 শো করবে এবং 101 প্রিন্ট হবে। এখন এই মেথডটা কল করলাম কোথায় দেখাই, মেথডটা কই, এই যে মেথড কল করছি। মেথড কল করার পরে যখন আমি আবার এটাকে প্রিন্ট করব, এই যে মেথড কল করে বের হয়ে গেছি, মেথড কল করা শেষ, 101 হয়ে গেছে। 101 হয়ে যাওয়ার পরে আমি আবার যখন নাম প্রিন্ট করব, কি প্রিন্ট করবে, 101 প্রিন্ট করবে? করবে না, কারণ 100 প্রিন্ট করবে। 100ই প্রিন্ট করবে, কারণ আমরা এই ভ্যালুটাকে চেঞ্জ করছি শুধুমাত্র ওইখানে, পুরো রেফারেন্স চেঞ্জ হয় নাই। রেফারেন্স কি বলতেছি, সো এটাকে যদি আমি একটু রান করি, আচ্ছা আমি কি কমেন্ট আউট করছি, রান হবে কি হবে না মনে হয়, দেখি তো, হ্যাঁ হয়েছে। এই যে ইনসাইড ভ্যালু টাইপ মানে হচ্ছে ওই যে মেথডের ভিতরে প্রিন্ট করছে 101, কিন্তু মেথডের বাইরে এসে আবার প্রিন্ট করতেছে 100, তাই না? তো এইটা হচ্ছে ভ্যালু পাস করলে কি হয়, একদম নর্মাল ভ্যালুর কনসেপ্ট। এখন আমরা একটু দেখবো যে রেফারেন্স পাস করা মানে কি।
রেফারেন্স পাস করা মানে হচ্ছে, আমি যদি তোমাদেরকে একটু একটা খুবই হাই লেভেল একটা ওভারভিউ দেই, রেফারেন্স মানে হচ্ছে এই যে আমাদের এটা অ্যারের ভিতরে অনেক আইটেম আছে, এটার একটা রেফারেন্স আছে, হ্যাঁ, হ্যাশ দিয়ে একটা অ্যাড্রেস থাকে কিছু একটা 1 2 3 4 ধরো। এখন এই রেফারেন্সটা আমি যখন একটা অ্যারেকে কল দেই বা অ্যারেকে সেন্ড করি কোথাও, সে কাকে সেন্ড করে? সে এই রেফারেন্সটাকে সেন্ড করে, সে কিন্তু ভ্যালুটাকে সেন্ড করে না। আমার অ্যারেতে ভ্যালু আছে 4টা, সে কিন্তু ভ্যালু গুলাকে সেন্ড করতেছে না, সে পুরো রেফারেন্স ধরে সেন্ড করে দেয়। রেফারেন্স ধরে সেন্ড করলে যেটা হয়, পুরো রেফারেন্স ধরেই ভ্যালু গুলা ম্যানিপুলেট হয়। এই পজিশনে যদি আমি কোনো ভ্যালু ম্যানিপুলেট করি, মানে অ্যারের কোনো ভ্যালুকে ম্যানিপুলেট করি, সে কিন্তু মেইন জায়গাতে চেঞ্জটা এনে ফেলে। বুঝাইতে পারছি? ম্যাম আচ্ছা, একটু কোডটা দেখি তাহলে আরো ভালো মতো বুঝবা। এই যে ভ্যালু ভ্যারিয়েবল ইন্টিজার, এখন আমি এই নাম্বারসটাকে সেন্ড করতেছি একটা মেথডে বা ফাংশনে। এই যে রেফারেন্স টাইপ নাম্বারস, কি যাবে? এটার অ্যাড্রেসটা যাবে, ধরো যে 1 2 3। সো গেলাম এখানে, এখানে কি হচ্ছে, পাবলিক ভয়েড রেফারেন্স, আমার হচ্ছে ওই যে হ্যাশ 1 2 3 টা আসছে, এসে হ্যাশ 1 2 3 এর ভিতরে যে অ্যারে আছে সেই অ্যারের লেংথটা নিচ্ছি, নিয়ে দেখো কি করতেছি, অ্যারে নাম্বার i প্লাস প্লাস, মানে পুরো ভ্যালুটাকে ইনক্রিমেন্ট করে দিচ্ছি। করতেছি না? করতেছি তো, মানে 1 কে 2 করে দিচ্ছি, 2 কে 3 করে দিচ্ছি, 3 কে 4 করে দিচ্ছি। ঠিক আছে, জি যেই ম্যাম। পজিশনে অ্যারেটা আছে পুরো অ্যারে ধরে চেঞ্জ করে দিতেছে। এখন কিন্তু আর স্কোপ চেঞ্জ হবে না, এখন কিন্তু এটার ভিতরে যা আছে সবকিছুর এফেক্ট পড়বে আমাদের রিয়েল লাইফ যে অ্যারেটা আছে সেটার উপর, তাই না? সো আমি যদি এটা প্রিন্ট করি তাহলে এবার দেখবা প্রিন্ট করা হয়েছে, এরপরে আর দেখাইলাম না কারণ প্রিন্ট হয়েছে নরমালি। কোনো কিছু যদি আমি কমেন্ট আউট না করে থাকি তাহলে দেখবা ইন দ্য মেইন লুপ 2 3 4। আচ্ছা, আমি মনে হয় একটা কিছু কমেন্ট আউট করে রাখছি, আরেকটা প্রিন্ট থাকার কথা, না থাকলে আমি বসাই দিতেছি। ওকে, এটা হচ্ছে ফর ইচ লুপ নাম্বারস, এটা কি নাম্বার স্ল্যাশ প্রিন্ট করে রিড লাইন। ওকে, আর মেথডটা কই? এই যে মেথড ফার্স্টে কল হয়, তারপরে আবার প্রিন্ট করি, ঠিকই তো আছে না? এই যে কোডাররা, কিছু ভুল করছি? মনে এটা তো ফার্স্টে, হচ্ছে না। এটা ফার্স্টে প্রিন্ট হবে তারপরে ওইটা প্রিন্ট হবে, তাই না? মনে হয় এন্টার দিতে হবে, রাইট লাইন আছে তো একটা, দেখি আরেকবার রান দিয়ে দেখি। ওকে, এটা হচ্ছে আমার, আচ্ছা সরি, এই যে দেখো প্রথমে যখন রেফারেন্স মেথডটা কল দিছি তখনও 2 3 4 হয়েছিল, এবং মেথড কল করার পর বের হয়ে এসে যখন প্রিন্ট করলাম তখনও দেখছো 1 2 3 4 টা বেড়ে গেছে। কেন বাড়লো? কারণ আমার পুরো রেফারেন্স পাঠাইছিলাম এবং রেফারেন্স ধরে সে মেইন যেই জায়গাটায় আমার ভ্যালুগুলা ছিল সব ভ্যালুকেই চেঞ্জ করে দিছে। ঠিক আছে, বুঝতে পারছো কি বলছি? এটা একটু কমপ্লিকেটেড একটা কনসেপ্ট, যাদের হচ্ছে মানে কোডিং এর নলেজ অত ভালো না তারা হয়তো এটা ধরতে পারতেছো না। সো তোমরা যেটা করবে, আমি তো রেকর্ডিং দিয়েই দিব, তোমরা রেকর্ডিংটা একটু কয়েকবার চালায় চালায় দেখবা, তাহলে আশা করি বুঝতে পারবা। ঠিক আছে, এই জন্য আমি বারবার একই জিনিস বলতেছি না, বারবার একই জিনিস বললে রেকর্ডিং এ শুধু শুধু বড় হয়ে যাবে। আচ্ছা, যারা বুঝছো তারা একটু জানাও যে কোনো কনফিউশন আছে নাকি এটাতে, বুঝাইতে পারছি তো নাকি? ইয়েস ম্যাম। ওকে, বুঝাইতে পারলে তো ভেরি গুড। এরপরে আমরা দেখবো মেথড ওভাররাইডিং, আর বেশি নাই, সো শেষ হয়ে যাবে। মেথড ওভাররাইডিং, মেথড ওভাররাইডিং কি? ইনহেরিটেন্স, ইনহেরিটেন্স পড়ছো ছোটবেলায়? ইনহেরিটেন্স দেখি কিভাবে করে। ইনহেরিটেন্স হচ্ছে একটা প্যারেন্ট ক্লাসের সবকিছুর অ্যাক্সেস চাইল্ড ক্লাস পায়। এটা হচ্ছে বেসিক ইনহেরিটেন্স, মানে উপর থেকে নিচে সবাই পায়, তুমি তোমার বাবা মায়ের ফিচার্স পাইছো, এটাই হচ্ছে ইনহেরিটেন্স। সো আমরা একটু যাই মেথড ওভাররাইডিং এ। নর্মাল একটা ক্লাস বানাইছি, ক্লাসে জিনিসপত্র আছে, কি আছে সেটাও দেখাবো। ক্লাসে হচ্ছে একটা জাস্ট কি মেথড বানাইছি, এই মেথডটা নরমালি কি করে, সাম প্রিন্ট করতেছে। হ্যাঁ, ওকে,
আচ্ছা, এইখানে এখন একটা জিনিস খেয়াল করো, তুমি যদি মেথড ওভাররাইডিং করতে চাও সি শার্পে, একটা এক্সট্রা কিওয়ার্ড অ্যাড করতে হয়, ভার্চুয়াল। কেন অ্যাড করতে হয় এটা আসলে আমি এক্সপ্লেনেশন জানি না, এটা সি শার্পের সিনট্যাক্সই এরকম। ভার্চুয়াল কিওয়ার্ডটা না দিলে তুমি এই সাম নামের মেথডটাকে ওভাররাইড করতে পারবা না। ক্লিয়ার সবাই? এইটা তোমাকে দিতেই হবে, ভার্চুয়াল একটা কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ডটা তোমাকে ইউজ করতে হবে মেথড ওভাররাইডিং করতে হইলে। এটার পারপাস আসলে কি আমি অত ক্লিয়ারলি বলতে পারতেছি না। তো এই যে দেখো, এই মেথডটা আমরা ওভাররাইড করতে পারবো না কারণ এখানে ভার্চুয়াল নাই, কিন্তু এই মেথডটা করতে পারবো কারণ এখানে ভার্চুয়াল আছে। ম্যাম যেটাকে ওভাররাইড করব সেটাকে ভার্চুয়াল লিখতে হবে। হ্যাঁ এক্স্যাক্টলি, যেটাকে ওভাররাইড করবা শুধু সেটাকে ভার্চুয়াল লিখবা। এটা হচ্ছে এটা মেবি syntax। সাম কাইন্ড অফ এক্সেস লাইক পাবলিক টাইপ বলা সামথিং, যাইতে মানে পারে এটা যেটা মেবি সাম কাইন্ড অফ অ্যাক্সেস, যে অথবা এমন হইতে পারে, আমার এখনই যেটা মনে হচ্ছে যে ধরো আমরা যখন একটা বড় প্রজেক্ট বানাই তখন তো অনেক মেথড লিখি না, সো তখন কি হয় অনেক মেথড আমরা চাই না ওভাররাইড হোক, বাট ভুলে হয়তো ওভাররাইড হয়ে যাইতে পারে, তাই না? ম্যাম। হইতেই পারে। সো ওই জিনিসটাকে অ্যাভয়েড করার জন্য হয়তো এই কিওয়ার্ডটা ইউজ করা হয়, যে ভার্চুয়াল থাকলেই শুধু ওভাররাইড করতে পারবো। তো এটা একটা পারপাস হইতে পারে। আরো তুমি যেটা বললা যে পাবলিক অ্যাক্সেস দেয়, এটাও হইতে পারে। সো দেখি ইমপ্লিমেন্টেশনে কি, ইমপ্লিমেন্টেশনেও আবার একটা কিওয়ার্ড দিতে হয়। ওকে, সো এখানে আমরা হচ্ছে কি করছি, ইমপ্লিমেন্টেশন সেম, আগে আমরা দিতাম হচ্ছে এক্সটেন্স, এখন আমরা দিব ডট। সো এটাতে কনফিউশনের কিছু নাই, ইন্টারফেস হোক আর ক্লাস হোক ডট, এটা দিবা কোলন দিবা, সরি ডট না। এরপরে দেখো, এরপরে হচ্ছে আমি আর একটা মেথড লিখছি, মেথড লিখে কল করছি। আচ্ছা, এইখানে দেখো কি করলাম, ওভাররাইডটা লিখলাম। ওভাররাইড লিখে আমি সামকে কল করছি। ওইখানে ভার্চুয়াল লিখতে হবে আর এখানে ওভাররাইড লিখতে হবে। ঠিক আছে? তুমি যদি এমন হয়তো, এখন অনেকে এটা বাসায় ট্রাই করে হয়তো ভাবতে পারবা, মানে মাথায় আসবে যে এটা তো হইতেছে। এই যে ভার্চুয়াল লিখলাম, এটাও লিখলাম। দেখো, সে তোমাকে এরর দিচ্ছে না? একটা এরর কি দিচ্ছে? এরর দেওয়ার কথা না আসলে, সে কি করবে, এটা সে নিজের একটা আলাদা মেথড হিসেবে ডিক্লেয়ার করে ফেলবে। আচ্ছা দেখি তো রান হয় নাকি। রানও হওয়ার কথা, কারণ এ এখন কি ভাবতেছে, এ ভাবতেছে ওভাররাইডিং ইমপ্লিমেন্টেশন যে ক্লাসটা, সেটার ইন্ডিভিজুয়াল মেথড হচ্ছে সাম, আবার এটারও ইন্ডিভিজুয়াল মেথড হচ্ছে সাম। কিন্তু আমরা তো ওভাররাইডিংটা করতে চাচ্ছি না, সো ওভাররাইড করতে হইলে তোমাকে অবশ্যই ওই সিনট্যাক্স গুলো ইউজ করতে হবে। আচ্ছা, এখন ওভাররাইডিং এটা করে আসলে মানে কি হচ্ছে এটা বোঝার জন্য তোমাকে ওভাররাইডিং এর কনসেপ্টটা বুঝতে হবে। সো অনেক সময় আমরা যখন বড় বড় প্রজেক্ট করি, ওখানে এমন কিছু ফিচার্স থাকে যেটা আমরা চেঞ্জ করতে চাই। ধরো এইটা আমরা জেনারেলি শো করব সব জায়গায়, কিন্তু যেই মুহূর্তে আমি ধরো একটা ই কমার্স বানাচ্ছি, আমি যে কোনো ভিউতেই শো করব যে হ্যাঁ আমার একটা অ্যাড্রেস আছে, কিন্তু যখন আমি ধরো জামা কাপড় সেল করব, জামা কাপড় সেল করার সময় আমার এইটা শো করবে না, আমার পার্টিকুলারলি অন্য একটা অ্যাড্রেস শো করবে। তখন আমার কি করতে হবে, ওই জেনারেল অ্যাড্রেসের মেথডটাকে ওভাররাইড করতে হবে। তো এটা হয়তো ভালো এক্সাম্পল হয় নাই, বাট এরকম কিছু জিনিস করা লাগতে পারে। তো মেইন কথা হচ্ছে এটাই, যে এটাতে ওভাররাইড লিখতে হবে ইমপ্লিমেন্টেশনে, আর ওটাতে ভার্চুয়াল লিখতে হবে। ঠিক আছে? না লিখলে ওভাররাইডিং হবে না। তো এখন যদি আমি এটা একটু রান করে দেখাই, বন্ধ হয়ে গেল। আমি কি কমেন্ট আউট করি নাই নাকি? দেখি তো। এই যে এটা কমেন্ট আউট করি নাই দেখে দেখাচ্ছিল না। ও শেষই আমাদের অলমোস্ট, এরপর জাস্ট একটা ক্লাস আছে। এই যে বিফোর ওভাররাইডিং ছিল 30, কারণ আমি যোগ করছিলাম, আর আফটার ওভাররাইডিং হয়েছে 600, কারণ আমি মাল্টিপ্লাই করছি। এটা তোমরা কোডটা রান করে একটু দেখবা, রান করে দেখলেই বুঝতে পারবা। এখানে অনেক কমপ্লিকেটেড কিছু দেখাই নাই, কারণ জাস্ট বেসিক ওভাররাইডিং এর একটা প্রসেস দেখানো হয়েছে। তো এখানে যেহেতু মাল্টিপ্লাই করছি তাই মাল্টিপ্লিকেশন দেখাইছে, আর এখানে যেহেতু যোগ করছি তাই যোগ দেখাইছে, দ্যাটস ইট। ওকে, তো লাস্টলি আমাদের আজকে যেটা আছে সেটা হচ্ছে জেনেরিক।
আচ্ছা, জেনেরিক একটা ক্লাস আছে, এই জেনেরিক ক্লাসটা আমাদের কি করে এখান থেকে লেখা আছে, জেনেরিক অ্যালাউজ আস টু রাইট আ ক্লাস অর মেথড দ্যাট ক্যান ওয়ার্ক উইথ এনি ডাটা টাইপ। আচ্ছা, জেনেরিকটা কিছুটা হচ্ছে এরকম যে মেথড ওভারলোডিং করছো না, মেথড ওভারলোডিং কি করতে হইতো, মেথড ওভারলোডিং এ কনসেপ্টটা হচ্ছে এরকম যে মেথডের নাম সেম থাকবে কিন্তু প্যারামিটারের নাম্বার অথবা প্যারামিটারের টাইপ চেঞ্জ হবে। ফর এক্সাম্পল যদি আমি একটা খালি স্পেসে একটু দেখাই, সি তে যেহেতু তোমরা কন্টেস্ট করো অনেকেই বা সি বেশি ইউজ করছো, সো সি তে একটা ফাংশন আছে না, অ্যাবসলিউট করার জন্য কি করতে হয়, এবিএস লিখতে হয় না ম্যাথের অ্যাবস্ট্রাক্ট। জি ম্যাম। কিন্তু ফ্লোট কে করতে হলে কি লিখতে হয়, এফ এবিএস লিখতে হয় না। জি ম্যাম। হ্যাঁ, সো এই জিনিসটা অ্যাভয়েড করার জন্য আমরা চাইছিলাম অবজেক্ট ওরিয়েন্টেড, আমরা না সবাই চাইছিল যে আমরা শুধু এবিএস লিখবো এবং আমার এই যে এটা যে অ্যাবস্ট্রাক্ট হয়ে যাচ্ছে, এই প্যারামিটারের উপর ডিপেন্ড করে সে আমাকে বলে দিবে যে আমি কি করতেছি, সে ডিটারমাইন করে নিবে রান টাইমে যে কি করতেছি। আমি যদি প্যারামিটারে ইন্টিজার দিতাম তাহলে সে ইন্ট কে কনভার্ট করতো, প্যারামিটারে যদি আমি ফ্লোট সেন্ড করতাম তাহলে সে ফ্লোট কে কনভার্ট করে নিত। এইটা হচ্ছে মেথড ওভারলোডিং, একই মেথড বাট প্যারামিটারের ডাটা টাইপ চেঞ্জ হবে অথবা নাম্বার জি অফ ম্যাম, প্যারামিটারস। ধরো হচ্ছে দুইটাকে অ্যাবসলিউট করতে চাই তাহলে ইন্ট এ কমা ইন্ট বি। সো এই কনসেপ্টটা তুমি হচ্ছে সি শার্পে জেনেরিক ইউজ করে করতে পারো। জেনেরিকটা যেটা করে এই যে দেখো, আমি একটা মেথড লিখছি সাম এবং সামের পর দেখো একটা টি লেখা না, টি, এখানে টি না লিখে তুমি হচ্ছে তোমার নামও দিতে পারো, যে কারো নাম দিতে পারো, এবিসিডি হোয়াট এভার, একটা ভ্যারিয়েবল, টিটা হচ্ছে আসলে একটা ভ্যারিয়েবল। এখন এই টিটা হচ্ছে তোমার ডিটারমাইন করবে যে টিতে তুমি যা পাস করবা সেই জিনিসটা এখানে কনভার্ট হয়ে যাবে। মানে টিতে যদি আমি ইন্টিজার লিখি, ইন্ট পাস করি, এই টি গুলা ইন্ট হয়ে যাবে, মানে অটোমেটিক হচ্ছে রান টাইমে সে খুঁজে ফেলবে যে এইগুলা ইন্ট পাস হচ্ছে। আচ্ছা, মানে টি আর মানে টাইপ, রাইট? হ্যাঁ, টি ফর এখানে টাইপ দেওয়া হয়েছে, তুমি এখানে টি দিতে হবে এমন কোনো কথা নাই। আচ্ছা, আর একটু ভালো মতো বলি, জাভাতে আমরা মেথড ওভারলোডিং কিভাবে করতাম, আমরা মেথডটা বারবার লিখতাম, এবিএস এভাবে একটা মেথড, এখানে ইন্টিজার এক্স পাস করলাম। আবার ফ্লোটের ক্ষেত্রে কি করতাম, ফ্লোট এভাবে অনেকবার লিখতে হইতো না, মানে এটা করতে হইতো না বাট অনেকবার লিখতে হইতো, এটা হচ্ছে জাভাতে করতে হয়, বারবার তোমাকে সেম মেথড লিখে ওভারলোডিং করতে হয়। ওভারলোড মানে হচ্ছে একই জিনিস বারবার করা। এইখানে সি শার্পে তোমার সুবিধা হচ্ছে তুমি মেথডটাও একবার লিখবা, মেথডটা একবার লিখে জাস্ট এই টিটা টাইপটা পাস করে দিবা, এরকম করে সিনট্যাক্স এটা, সে রান টাইমে খুঁজে নিবে যে তুমি কি পাস করছো, ইন্টিজার পাস করলে ইন্টিজার হয়ে যাবে প্যারামিটার, ডাবল পাস করলে ডাবল হয়ে যাবে, আর আর যেটা পাস করবা সেটাই হবে আর কি। সো এই মেথডটা যখন আমি কল করতেছি যে উপরে সাম ইন, সে কি করলো, ইন্টিজার ভ্যালু পাঠাচ্ছি ইন্ট ভাবে কল করে ফেলতেছে, ডাবল ভ্যালু পাঠাচ্ছি ডাবল কল করতেছি, স্ট্রিং পাঠাচ্ছি স্ট্রিং হয়ে যাচ্ছে। বুঝতে পারছো ওভারলোডিংটা কিভাবে হচ্ছে? আগে আমাদের অনেকবার লিখতে হইতো, এখন একবার লিখে আমি জাস্ট পাস করে দিব ভ্যারিয়েবল, এটা কাইন্ড অফ ভ্যারিয়েবল হিসাবে ধরে নিতে পারো। বুঝতে পারছো না কি জি বলছি? ম্যাম। সিম্পল ওভারলোডিং। জি ম্যাম। একটু নতুন যেহেতু সিনট্যাক্স গুলা সো কমপ্লিকেটেড লাগতে পারে, সো এটা হচ্ছে জেনেরিকের কাজ, বেসিক কাজ। সো আরো যদি কিছু থাকে হয়তো নেক্সট ক্লাসে দেখাই দিবে অথবা হচ্ছে নাও দেখাইতে পারে, তোমরা নিজেরাই শিখে নিবা। তো আমাদের ফাইনালি পড়াশোনা এন্ড হয়ে গেছে আজকের ক্লাসের জন্য। তোমাদেরকে আমি হচ্ছে এই কোডগুলা সব দিয়ে দিছি, আরেকবার একটু আপডেট করে দিব এবং ভিডিওটাও তোমাদের সাথে আমি শেয়ার করে দিব। বাসায় অবশ্যই প্র্যাকটিস করবা, যদি কিছু বানাইতে চাও বানাইতে পারো, যে কোনো কিছু ট্রাই করে করে দেখবা, যেহেতু একটা নতুন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতেছি একটু ট্রাই করবা ভালো করে করার। আর এই তো, আর নেক্সট দিন অনলাইন হবে বা এমন হইতে পারে যে আমি অ্যাসাইনমেন্ট দিয়ে দিচ্ছি একদিন আগে, অ্যাসাইনমেন্টটা করে পরের দিন একটা ভাইবা নিবো, জাস্ট দেখবো যে কি করছো। অ্যাসাইনমেন্ট করলে তো সবাই পুরাটাই করে আনবা, তাই না? তো সেটা তো ভাইভাই নেওয়া লাগবে।
আর যদি অনলাইন নেই তাহলেও ভাইভা নিব কিনা সময় পাবো না আসলে ভাইভা নেওয়ার, কারণ অ্যাসাইনমেন্ট নিলে না সরি অনলাইন নিয়ে ভাইভা নিয়ে আবার তোমাদেরকে জাভা ফর্ম মানে জাভা না সরি ফর্ম দেখানো, ডেস্কটপ ফর্ম, সো অনেক টাইম কনজিউমিং হয়ে যায়, যেটা ল্যাবে একটু ইজিয়ার হইতো। এখানে তো স্ক্রিন শেয়ার দেওয়া লাগে, অনেক কিছু করা লাগে। সো হয়তো অ্যাসাইনমেন্টই দিয়ে দিব একদিন আগে। তো যেটাই দেই না কেন সবাই জেনে আসবা, অ্যাসাইনমেন্ট ফুল করছো কিন্তু ভাইভাতে অ্যান্সার দিতে পারো না, এমন যদি হয় তাইলে তো নাম্বার পাবা না ফুল, আর ইন্ডিভিজুয়াল হবে। তো এই তো। তো আজকের ক্লাসের ব্যাপারে কারো কোনো কোয়েশ্চেন আছে? না ম্যাম। ম্যাম অ্যাসাইনমেন্ট কি এগুলো নিয়ে গিয়েই হবে? হ্যাঁ এগুলার উপরেই হবে, এগুলার চেয়ে বেশি কঠিন কিছু দিব না। যদি কোনো অন্য কোনো মেথড দেইও, তোমরা তো নেট তো আছেই, নেট তো ইউজ করবাই, আমি যতই বলি যে নেট ইউজ করো না করবাই, তো নেট ইউজ করে দেখে নিবা, অথবা আমিও বলে দিতে পারি, দেখা যাক কোয়েশ্চেন করলে জানতে পারবো, কোয়েশ্চেন করি নাই এখনো। তো আমি একটু রেকর্ডিংটা অফ